আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের প্রশ্ন সমাধান ক্লাসে। যারা যুক্ত হলেন অলরেডি সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করেন। সবকিছু ক্লিয়ার আছে কিনা? জি, সব ঠিকঠাক আছে কিনা এই বিষয়টা আমাকে একটু নিশ্চিত করেন। ভয়েস ক্লিয়ার কিনা, স্ক্রিন ক্লিয়ার আছে কিনা দেখেন। অল ক্লিয়ার আছে না? ওকে, ঠিক আছে। যারা যুক্ত হলেন বা যুক্ত হচ্ছেন, ক্লাসটা শুরুতে একটু শেয়ার করে দিবেন। কনফার্ম করেন, শেয়ারের মাধ্যমে ক্লাসটা কনফার্ম করেন যে শেয়ার করলেন কিনা। প্লিজ শেয়ার ডান, কনফার্ম করেন। যারা শেয়ার করছেন তাদের নাম বলা হবে। ক্লাসটা দ্রুত শুরু করে দিব, সময় নিব না। আপনারা একটু কনফার্ম করে ফেলেন যে ক্লাসটা শেয়ার করলেন কিনা। ঠিক আছে? জি আশিস, ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত হলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শেষ পর্যন্ত থাকবেন। আমি চেষ্টা করব যে আজকের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল অতি সহজ ওয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব। ঠিক আছে, যাতে যে কোনো শিক্ষার্থী বুঝতে আপনাদের অসুবিধা না হয়। এবং আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে শেয়ার। আপনারা একটু দ্রুত গতিতে একটু শেয়ার করে দিবেন। আর আমাকে একটু কনফার্ম করেন আবার যে সব কিছু ওকে আছে কিনা। ঠিক আছে, সব ঠিকঠাক আছে কিনা এটা কনফার্ম করেন, শুরু করে দিব ক্লাসটা। আশা করি সব ঠিকঠাক আছে। যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই, শেয়ার করে দিবেন প্লিজ। দ্রুত গতিতে শেয়ার করে দেন, ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে? লাইভে আরো আগে আসার কথা ছিল, আমি একটু বাইরে ছিলাম বিদায় আসলে যথাসময়ে আসা সম্ভব হয় না, এই জন্য আমি খুবই দুঃখিত। ঠিক আছে, যারা শেয়ার করছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্য যারা আছেন ক্লাসটা একটু শেয়ার করে দিলে ভালো হবে। ঠিক আছে, একটু শেয়ার করে দেন, ক্লাসটা শুরু করে দিব। ক্লাসটা শুরু করে দিব, একটু শেয়ার করে দিব। আজকের পরীক্ষার প্রশ্নগুলো একটু ব্যতিক্রম ছিল, গণিত প্রশ্নগুলো একটু ব্যতিক্রম ছিল। আমি চেষ্টা করব যে আপনাদের একদম সহজ ওয়ে এক্সপ্লেন করার জন্য, আপনি যাতে খুব সহজে বুঝতে পারেন যে এই গণিতগুলো কিভাবে আপনি সমাধান করবেন। ঠিক আছে, আশা করি সব ঠিকঠাক আছে। যারা ক্লাসে যুক্ত আছেন অবশ্যই ক্লাসটা শেয়ার হবে। তাহলে প্রশ্ন অনুসারে, প্রশ্নে যে নাম্বার ছিল এই নাম্বার অনুসারে আমি গণিত শুরু করব। প্রথমে শুরু করব 7 নং-এর যে গণিতটা ছিল এই গণিত দিয়ে শুরু করব। ঠিক আছে, 7 নং-এর গণিতটা ছিল ঐকিক নিয়মের উপরে ভিত্তি করে যে ক একটি কাজ, ক একটি কাজ, খেয়াল করেন, ক একটি কাজ 15 দিনে করতে পারে, 15 দিনে করতে পারে। কয়েকটি কাজ 15 দিনে করতে পারে। তারপরে যেটা বলা ছিল যে যদি, পরে বলা ছিল যদি খ ক এর দ্বিগুণ কাজ করে, ক খ এর
দ্বিগুণ কাজ করে, দ্বিগুণ কাজ করে। তারপরে তবে ক ও ক একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে? তবে ক ও খ একত্রে কাজটি করতে কতদিন লাগবে? কতদিন লাগবে? ঠিক আছে, এটা একটা সহজ গণিত ছিল, অতি সহজ ছিল, গণিতটা অতি সহজ ছিল। কারণ হচ্ছে দেখেন যে দুইজনে কাজ করবে আলাদা আলাদা দিনে, এই টাইপের গণিত কিন্তু আমরা পড়ছি। এবং একত্রে যদি তারা কাজটা করতে যায় তাহলে কতদিন সময় লাগবে, একদম সহজ একটা বিষয়। তাহলে প্রথমে আমরা খেয়াল করি যে প্রথম যে দেওয়া আছে যে ক, এই ক করে কত দিনে? 15 দিনে করে। ঠিক আছে, আবার এখানে দেখেন খ ক এর দ্বিগুণ কাজ করতে পারে। তার মানে একই কাজ যদি খ করতে যায় তাহলে কিন্তু তার যে সময় লাগবে, দেখেন ক এর সময় লাগে কি, ক এর সময় হচ্ছে কি 15 দিন। ক এর সময় হচ্ছে 15 দিন। আমরা দুইটা সময় বের করে নিব, তারপরে শর্টকাটে করে নিব এটা। আর খ এর সময় যেটা, সেটা হচ্ছে 2/15 দিন। এখন 2/15 কেন আসলো, কারণটা খেয়াল করেন। এখানে কিন্তু বলা আছে যে ক এর দ্বিগুণ কাজ করতে পারে। তাহলে ক যদি একটা কাজ 15 দিনে করে, তাহলে খ কিন্তু 2/15 দিনে সে কাজটা করে ফেলতে পারবে। অর্থাৎ 7.5 দিনে কাজটা করে ফেলতে পারবে। সিম্পল বিষয়। অর্থাৎ তার কাজ করার ক্ষমতা হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, তার মানে এ যদি 7.5 দিনে কাজটা করে, যে কাজটা করবে, আর ক সম্পূর্ণ কাজ করতে তার 15 দিন সময় লাগবে। ঠিক আছে, এই টাইপের যত গণিতগুলো আছে এটা যদি আমরা ভাগ করি তাহলে 7.5 দিন এটা লিখতে পারি। এই টাইপের যে গণিতগুলো আছে যে দুই ধরনের কাজ করবে আলাদা আলাদা দিনে, তারপরে একত্রে কাজ করতে কতদিন লাগবে, ঠিক আছে, এই টাইপের সকল গণিত আপনি একটা মাত্র শর্টকাটে করতে পারেন। ঠিক আছে, এই শর্টকাটটা হচ্ছে এরকম, এগুলো কিন্তু আমরা করে আসছি, তবে এখানে দ্বিগুণ বলার কারণে অনেকে হয়তো সমস্যা হয়েছে। এখানে এই শর্টকাটটা হচ্ছে যে আলাদা আলাদা দিনে যে তারা কাজটা করবে, এই দুটি সংখ্যা আলাদা আলাদা দিনে যে কাজটা করবে, এই দুটি সংখ্যা আপনি লবে গুণ করে দিবেন, লবে গুণ করে দিবেন আর হরে যোগ করে দিবেন, তাহলে আপনার উত্তর চলে আসবে। একদম সিম্পল বিষয়। তাহলে এখান থেকে আমরা কি নির্ণয় করলাম? মূলত এখান থেকে আমরা নির্ণয় করলাম এখানে একটা সম্পর্ক। এই গণিতগুলো দেখা যায় এরকম ভাবে পরীক্ষায় আসে যে ক একটি কাজ 10 দিনে করে, খ একটি কাজ 15 দিনে করে, তারা একত্রে কাজটা করতে কতদিন লাগে। কিন্তু এই গণিতটা একটু অন্যভাবে আসছে আর কি। অর্থাৎ ক একটা কাজ 15 দিনে করতে পারে, কিন্তু খ যখন কাজটা করে তখন ক এর দ্বিগুণ কাজ করতে পারে। তার মানে তার সময় কম লাগবে, অর্ধেক সময়ে সে কাজটা করতে পারবে। এই জন্য কিন্তু আমরা 15কে 2 দ্বারা ভাগ করলাম। অর্থাৎ এই খ 7.5 দিনে যে কাজটা করে ফেলবে, আর ক সেই কাজটা 15 দিনে করবে। তার মানে এখানে আমরা যে দুইটা সংখ্যা পাইলাম, দিনের সংখ্যা পাইলাম, এই দুইটা সংখ্যা লবে আমরা গুণ করে দিব, হরে যোগ করে দিব, বাস উত্তর চলে আসবে। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, যারা ক্লাসটা শেয়ার করে নেয় কাইন্ডলি শেয়ার করে দিবেন, যারা যারা অনলাইনে আছে বা যারা পরীক্ষার্থী ছিলেন তারা যাতে এই ক্লাসটা দেখার সুযোগ পায়। ঠিক আছে, এই জন্য আপনি ক্লাসটা শেয়ার করে দিবেন। ওকে, এখন আমরা এটা কাজ করি। দেখেন, এটাকে যদি যোগ করা হয় তাহলে আমরা 22.5 পাবো। আর এটাকে এইভাবে আপনি রেখে দিবেন, এটাকে গুণ করবেন না। ঠিক আছে, এখন দশমিক বিন্দু আমরা উঠিয়ে লিখব, কারণ দশমিক বিন্দু উঠানোর কিছু ট্রিক্স আছে। অর্থাৎ দশমিকের পরে এক ঘর আছে, দশমিকের পরে এক ঘর আছে, আমরা দশমিকটা উঠায় নিতে পারবো। ঠিক আছে, সরাসরি, যেহেতু গড়ের সংখ্যা সমান, এই জন্য কিন্তু আপনি দশমিক উঠাইতে পারবেন সরাসরি। তাহলে এখানে আমরা 15 আর 75 পাবো। এখন এটাকে আমরা লঘিষ্ঠ করে ফেলবো। ঠিক আছে, যদি লঘিষ্ঠ করে ফেলি, 15 দ্বারা যদি 225-কে ভাগ করেন তাহলে কিন্তু আপনি এখানে 15 পাবেন। ঠিক আছে, আর 75-কে যদি 15 দ্বারা ভাগ করেন তাহলে এখানে আপনি 5 পাবেন। তার মানে 5 দিন। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 5 দিন। ঠিক আছে, অপশনে যেগুলো ছিল আর কি, অপশনে ছিল 3 ছিল, 5 ছিল, 2 ছিল, 6 ছিল। তার মানে এই 2 নংয়ের যে অপশনটা খ, এটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাকে কনফার্ম করেন যে বুঝলেন কিনা। আচ্ছা, গণিতটা আবার রিপিট করতেছি। দেখেন, এই যে গণিতগুলো মূলত আসে কিভাবে পরীক্ষায়, আপনারা দেখছেন যে দুইজন কাজ করবে আলাদা আলাদা দিনে, তারপরে একত্রে কাজ করতে কতদিন লাগে, এই গণিতগুলো কিন্তু এইভাবে আসে। ঠিক আছে, এখন এটাও কিন্তু এইভাবে আসছে, জাস্ট একটু ঘুরিয়ে আসছে আর কি। অর্থাৎ ক একটি কাজ 15 দিনে করে। এখন ক যে কাজটা 15 দিনে করতে পারে, এই যে খ, এই কাজটা করতে তার 15 দিন লাগবে না, অর্ধেক দিন হলেই হবে। অর্থাৎ 15 এর অর্ধেক মানে 7.5 দিন হলেই সে কাজটা করে ফেলতে পারবে। কারণটা কি,
কারণ হচ্ছে এখানে ক্ষয়ের যে ক্ষমতা কাজ করার এই ক অপেক্ষা দ্বিগুণ। ঠিক আছে, এই হচ্ছে তার বিষয়। অর্থাৎ এখানে যে দুইটি সংখ্যা আপনি পাইলেন, যে দুইটি সংখ্যা দিনের সংখ্যা পাইলেন, এই দুইটা দিনের সংখ্যা আপনি উপরে গুণ করে দিবেন, নিচে যোগ করে দিবেন, আর বাকিটা তো ক্যালকুলেশনের কাজ। এখন ক্যালকুলেশনে আমি এখানে যে কাজটা করলাম, এই যে দশমিক বিন্দুর পরে এক ঘর আছে, এই দশমিক বিন্দুর পরে এক ঘর আছে, আমরা সরাসরি দশমিক বিন্দু উঠাইতে পারবো। আপনি যদি দশমিক বিন্দু উঠান তাহলে কিন্তু এখানে 10 আসবে, লবেও আসবে 10, হরেও আসবে 10, সুতরাং আগে থেকে আপনি উঠাইতে পারবেন। আর বাকিটা ক্যালকুলেশন করে আমি 5 দিন বের করলাম। এখন এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, লিখিত যে বিষয়টা, হ্যাঁ এই টাইপের যে গণিতগুলো আসে, এখন আপনি যদি মনে করেন লিখিত টাইপের গণিতটা করতে চান, ঠিক আছে, তার মানে প্রত্যেকের একদিনের কাজ নির্ণয় করতে হবে, প্রত্যেকের একদিনের কাজ নির্ণয় করবে। অর্থাৎ এই শর্টকাটটা বুঝলেন কিনা বলেন, এই শর্টকাট ক্লিয়ার কিনা বলেন দ্রুত। শর্টকাটের সহজ একটা বিষয়, দুইটা দিন থাকবে, আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা দিনে কাজ করবে, ওই দুইটা সংখ্যা আপনি লবে গুণ করে দেবেন, হরে যোগ করে দেবেন, যা আসবে তাই। কিন্তু এই জায়গায় আমাকে দিন বের করতে হয়েছে, যেহেতু ক্ষয়ের অর্ধেক লাগবে সময়। ঠিক আছে, এটা বুঝলেন কিনা বলেন। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আপনি মনে করেন এটা যদি বেসিক থেকে আপনি করতে চান, তাহলে বেসিক থেকে করতে গেলে আপনাকে এই অংশটা আগে করে নিতে হবে। ঠিক আছে, আপনি বেসিক থেকে করলে এটা করে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। তাহলে এই জায়গা থেকে আমরা যদি ক এর হিসাব করি, তাহলে ক একদিনে যে কাজটা করবে, একদিনে করে কতটুকু, একদিনে করে 15/1 কাজ। কারণ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে 15 দিনে সে কাজটা করে 1 ঠিক আছে। আর এটাকে যদি আপনি ঘুরিয়ে লিখতে চান তাহলে আরো সহজ হবে, লিখে করে দিব। ঠিক আছে, দেখেন আমরা এখানে দেখি, এখানে আমরা ক এর হিসাব বের করব। ক 15 দিনে করে, 15 দিনে করে একটি কাজ, খেয়াল করেন একটি কাজ, সুতরাং ক একদিনে করে 15/1 কাজ, অর্থাৎ ক এর একদিনের কাজ আমরা নির্ণয় করলাম। ঠিক আছে, এখন এরকম ভাবে আপনি খ এর একদিনের কাজ নির্ণয় করবেন, তাহলে খ সম্পূর্ণ কাজটা করে 7.5 দিনে, এটা আমরা আগে বের করে নিছি। তাহলে সে যদি একদিনে করে, একদিনে যদি করে তাহলে 7.5/1 হবে। অর্থাৎ এই যে অংশটা 7.5/1, এটা খ একদিনে করবে, আর 15/1 এটা ক একদিনে করবে। তাহলে তারা দুইজন যদি একদিনে কাজটা করতে যায়, তাহলে এই দুইটা কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, দেখেন তাহলে একত্রে একদিনে করে আমরা এখন যেটা নির্ণয় করব, দেখেন একত্রে একদিনে করে, একত্রে একদিনে করে এই দুইটা অংশ যোগ করে দিব, অর্থাৎ 15/1 যোগ করব আর 7.5/1, এই যে অংশটা এটা তারা একত্রে একদিনে করতে পারে যদি দুইজনে একত্রে করে। ঠিক আছে, দেখেন ভালো করে খেয়াল করেন। এখন এখানে আপনি একটু কাজ করে নিন, এখানে আপনি যদি সরল করেন, ঠিক আছে, সরল করলে আমার শর্টকাটটা এখান থেকে আসবে। তাহলে এখানে দুইটা সংখ্যা ভিন্ন ভিন্ন না, আমরা যদি এখানে লসাগু নিই তাহলে এই দুইটার গুণফলই লসাগু নিয়ে যাব, গুণফল লসাগু নিয়ে যাব যদি ভিন্ন ভিন্ন সংখ্যা হয়, একদম সহজ বিষয়। এখন এখানে লসাগুর ক্ষেত্রে আমরা জানি হরকে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে, তাহলে 15 বাদ যাবে, 7.5 থাকবে, তারপরে যোগ হবে, এখানে 7.5 যাবে, 15 থাকবে, বাস হয়ে গেল। এটা যেভাবে আছে এভাবেই থাকুক। ঠিক আছে, এই যে অংশটা, এই অংশটা তারা দুইজনে একত্রে একদিনে করে। এখন এটাকে যদি আপনি বিপরীত করে লেখেন যে 15 গুণ 7/7.5 7, এটা আপনি যোগ করে ফেলতে পারেন। ঠিক আছে, এটা যদি আপনি যোগ করে ফেলেন 22.5 হবে। ঠিক আছে, এটা আপনি যোগ করে ফেলেন। এখন 22.5 অংশ এই যে কাজটা করে, এটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তারা একদিনে কাজটা করে। তাহলে এখানে লিখবো এত অংশ করে, এত অংশ করে একদিনে। ঠিক আছে, এটা কিন্তু একদিনের কাজ। এখন সম্পূর্ণ কাজ বলতে কি বোঝায়, সম্পূর্ণ কাজ বলতে এক বোঝায়। ঠিক আছে, তার মানে এক বা সম্পূর্ণ অংশ বোঝায়, এক বা সম্পূর্ণ কাজটা করবে। এখানে যেহেতু প্রথমে ভগ্নাংশ দেওয়া, তাহলে এই ভগ্নাংশটা বিপরীত হয়ে যাবে, আর এখানে যেহেতু এক আছে, এক লেখার প্রয়োজন হবে না, এটা জাস্ট বিপরীত করে লিখবেন। এখন এটা যদি আপনি বিপরীত করে লেখেন 15 গুণ 7.5 আসবে আর 22.5। দেখেন এই অংশটাই কিন্তু আমরা শর্টকাটে করছিলাম, অর্থাৎ এখানে যে অংশটা আসছে এটাই কিন্তু মূলত শর্টকাটে আসে। অর্থাৎ এটার বিষয়টা হচ্ছে যে অনেক গণিত আছে শেষ অংশটা তার শর্টকাট হয়। অর্থাৎ দুইটা সংখ্যা যে পাইছিলাম আমরা, এই দুইটা সংখ্যা উপরে গুণ হয়েছে, নিচে কিন্তু যোগ হয়েছে। তারপরে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমি ইতিপূর্বে যেহেতু এটা দেখাইছি, আমরা এখানে 5 পাবো। আশা করি লিখিত বিষয়টা একদম ক্লিয়ার। আমরা এখন পরের গণিতটাতে ক্লিয়ার চলে যাব।
লিখিত বিষয়টা আশা করি ক্লিয়ার। পরে গণিতে চলে যাব। যারা ক্লাসটা শেয়ার করেন নাই শেয়ার করে দেন ক্লাসটা। পর্যাপ্ত পরিমাণে ক্লাস শেয়ার করলে, উপস্থিতি ভালো থাকলে আপনারা নিয়মিত অবশ্যই লাইভ পাবেন। ঠিক আছে, আমরা পরে গণিতে যাই। আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, পরে গণিতটা আসছিল যে সমবাহু ত্রিভুজ রিলেটেড একটা গণিত। দেখেন এই গণিতগুলো ভিন্ন ভিন্ন নিয়মের উপরে। এখন দেখা যায় যে সবসময় আপনারা যে নিয়মের গণিত পড়ছেন আসলে এই নিয়মে আসছে না, একটু ভিন্নভাবে আসছে। একটি সমবাহু ত্রিভুজের, দেখেন একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার। এবং উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার হলে প্রশ্নে বলা ছিল এক্স এর মান কোনটি। এক্স এর মান কোনটি, অর্থাৎ অপশনে দেওয়া ছিল এই মানগুলো আমরা বের করব। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর অপশনে যেগুলো ছিল এগুলো আমি লিখে দিব। দেখেন √2 ছিল, তারপরে √3 ছিল, তারপরে ছিল 2, তারপরে ছিল 3। ঠিক আছে, আমরা এখন দেখি সবকিছু ক্লিয়ার আছে মনে হয় না। ওকে, তাহলে এটা দেখি আমরা যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে এক্স এর মান কত খেয়াল করেন, একদম সহজ। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে 3টা বাহু সমান, তাই না? 3টা বাহু সমান আমরা জানি, তার মানে এটা 2 হবে, এটাও 2 হবে, এটাও 2 হবে। ওকে, আর উচ্চতা হচ্ছে এটা, উচ্চতা দেওয়া আছে, উচ্চতা হচ্ছে এক্স। এখন আপনি খেয়াল করেন সমবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে, এই যে উচ্চতা, এই উচ্চতা কিন্তু ভূমিকে সমান 2 ভাগে বিভক্ত করবে। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই যে উচ্চতাটা এটা মধ্যমা হয়। সমবাহু ত্রিভুজার যে লম্বটা হয় এই লম্বটা মধ্যমা হয়ে যায়, বিদায় এখানে এই অংশটা আর এই অংশটা সমান হয়ে যাবে। তার মানে এই অংশটা হবে 1, ঠিক আছে, আর এই অংশটা হবে 1। তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাই। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ পাই। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু আমরা জানি যে আমাদের সূত্র জানা আছে পিথাগোরাস উপপাদ্য, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ লম্ব হচ্ছে x স্কয়ার আর ভূমি হচ্ছে 1 স্কয়ার। এটা সমান আমরা অতিভুজ স্কয়ার 2 লিখতে পারি। আমরা যদি এই ত্রিভুজটা বিবেচনা করি, আপনি চাইলে এই পাশটা করতে পারেন একই বিষয়, কারণ এটার মান হচ্ছে x, লম্বর মান x, ভূমির মান হচ্ছে 1, অতিভুজের মান হচ্ছে 2। জাস্ট পিথাগোরাস সূত্রটা ইউজ করেন, তাহলে এখানে আপনার উত্তর চলে আসবে। তাহলে এখানে 2 স্কয়ার হবে 4 মাইনাস এই 1 স্কয়ার মানে হচ্ছে 1, তার মানে x স্কয়ার ইকুয়াল টু হবে 3। এখন আপনি উভয় পক্ষে বর্গমূল করে দিবেন, বর্গমূল করে দেওয়ার পরে x এর মান আপনি √3 পাবেন। ঠিক আছে, তার মানে এখানে 2 নম্বরের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি একদম ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় অবশ্যই আবার আপনারা কমেন্ট করবেন, যদি কারো কোনো অসুবিধা হয় বুঝতে কমেন্ট করে দিবেন যে আপনি বুঝলেন না। ঠিক আছে, কনফার্ম করবেন, কনফার্ম করতে হবে যে সবাই বুঝলেন, এটা কনফার্ম করেন না। প্রত্যেকটা গণিত বোঝানোর পরে মাত্র 10টা শেয়ার, অনেকে আছেন ক্লাসে কিন্তু শেয়ার 10টা। ঠিক আছে, আমরা পরের গণিতে চলে যাব। আশা করি এটা ক্লিয়ার। ঠিক আছে, 9 নংয়ের গণিতটা দেখি আমরা এখন। 9 নংয়ের গণিতটা ছিল, সরি 22 ছিল আর কি, 22 নংয়ের গণিতটা ছিল এরকম। প্রত্যেকটা গণিত একটু অন্যরকম। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। এখন গণিতটা একটু ভিন্ন রকম, যে একটি বাক্সের, দেখেন প্রশ্নটা আসছে এরকম যে একটি বাক্সের 2/3 শার্ট পরীক্ষা করার পর, দেখেন 2/3 শার্ট পরীক্ষা করার পর কি হয়েছে, একটা বক্সের ভিতরে কিছু শার্ট আছে। কিছু শার্টগুলো পরীক্ষা করার পর দেখা গেছে এখানে 2 ধরনের শার্ট পাওয়া গেছে, একটা হচ্ছে ত্রুটিপূর্ণ আর একটা হচ্ছে ত্রুটিমুক্ত। ঠিক আছে, একটা হচ্ছে ত্রুটিপূর্ণ আর একটা হচ্ছে ত্রুটিমুক্ত। খেয়াল করেন 4টি ত্রুটিযুক্ত পাওয়া গেছে, এখানে 4টি ত্রুটিযুক্ত, 4টি হচ্ছে ত্রুটিযুক্ত এবং 34টি হচ্ছে ত্রুটিমুক্ত। ঠিক আছে,
ত্রুটি মুক্ত আর যুক্ত, এটা এক করে ফেললে হবে না, পাওয়া গেল। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন, পাওয়া গেল। এই গণিতগুলো ইদানিং নতুন, অর্থাৎ এইরকম ভাবে গণিত এর আগে খুব কমই আসছে। তা 75%, 85% 60, 85% 60 ত্রুটি মুক্ত পেতে হলে, ভালো করে খেয়াল করেন, ত্রুটি মুক্ত আর যুক্ত এক করে ফেললে হবে না, মুক্ত পেতে হলে, ত্রুটি মুক্ত পেতে হলে অবশিষ্ট 60-এর মধ্যে কতটি, অবশিষ্ট 60-এর মধ্যে কতটি কতটি ত্রুটি মুক্ত 60 পেতে হবে, কতটি ত্রুটি মুক্ত 60 পেতে হবে। একদম সহজ করে বোঝাবো, দেখেন ভালো করে খেয়াল করেন, তাহলে এই গণিতটা আমরা আগে ভালোভাবে বুঝি। দেখেন বলছে একটি বাক্সের 2/3 60 পরীক্ষা করার পর 4টি ত্রুটি যুক্ত মানে ত্রুটি আছে এবং 36টি ত্রুটি মুক্ত মানে কোনো অসুবিধা নাই, সব ভালো পাওয়া গেল। তার মানে 4টি পাওয়া গেল ত্রুটিযুক্ত, 36টি পাওয়া গেল ত্রুটি মুক্ত। ভালো করে খেয়াল করে, তারপরে বলছে 85% 60 ত্রুটি মুক্ত পেতে হলে অবশিষ্ট 60-এর মধ্যে কতটি ত্রুটি মুক্ত 60 হতে হবে। একদম সহজ গণিত, ভালো করে খেয়াল করেন, মনোযোগ। তাহলে এই জায়গায় আপনি যান, প্রথমে এই জায়গায় আপনি যাবেন যে 2/3 মিন কি বোঝায়। এই 2/3 বলতে কি বোঝায়, এই যে উপরে 2 আছে, প্রথমে 2 লিখবেন, পরে আছে 3/3 মানে 3 লিখবেন নিচে। এগুলো ভগ্নাংশের লেখার নিয়ম হচ্ছে যে 2/3 মানে কি, প্রথমে 2 উপরে 2, পরে যে সংখ্যাটা থাকবে এটা নিচে, মানে 3/2-কে 2/3 বলে। এই যে 2/3 60, ভালো করে খেয়াল করেন, এই 2/3 যে 60, এই 2/3 60 মোট কতগুলো, এখানে 4টি দেওয়া আছে ত্রুটি যুক্ত, 4টি দেওয়া ত্রুটি যুক্ত, 36টি হচ্ছে ত্রুটি মুক্ত। তার মানে এটা থেকে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এখানে 3/2 যে 60, এই 60 দুই টাইপের, একটা হচ্ছে ত্রুটি যুক্ত আর একটা হচ্ছে ত্রুটি মুক্ত। তার মানে মোট যেটা হবে সেটা কিন্তু 3/2 60-এর সমান হবে। ঠিক আছে, আমরা যে মোট 60 ছিল আমাদের বক্সের ভিতরে, এই বক্স থেকে কিন্তু সবগুলো 60 নেওয়া হয় নাই, নেওয়া হয়েছে শুধুমাত্র 3/2, আর 3/2 থেকে কিন্তু 40টি 60 পাওয়া গেছে, যেখানে ত্রুটি মুক্ত এবং ত্রুটি যুক্ত ছিল। আশা করি ক্লিয়ার। এখন আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে বাক্সর ভিতরে কতগুলো 60 ছিল সেটা নির্ণয় করা। তাহলে আমরা এখান থেকে 1% নির্ণয় করে ফেলি, তাহলেই তো শেষ। এখন এক বলতে কি বোঝায়, এক অংশ মানে কি, এক অংশ বলতে আমরা সম্পূর্ণ বুঝি, তাই না? তাহলে সম্পূর্ণ 60 চলে আসবে এখান থেকে। তাহলে যেহেতু এটা ভগ্নাংশ আছে, এটা বিপরীত হয়ে যাবে, আর এই পাশে যদি আমরা যোগ করে দিই 40 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এটা 3 উপরে যাবে, 2 নিচে আসবে। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে 20 পাওয়া যাবে। 20 আর 3 গুণ করেন, টোটাল হবে 60টি। অর্থাৎ বাক্সর ভিতরে মোট 60 ছিল, 60টি, টোটাল 60টি ছিল। ওকে, এখন 60টি বাক্সের ভিতরে আপনি এই 40টা নিছিলেন। ঠিক আছে, যে 40টার ভিতরে 4টি ত্রুটি যুক্ত ছিল আর 36টি ছিল ত্রুটি মুক্ত, এই 40টি আপনি বাদ দিয়ে দিবেন। তাহলে অবশিষ্ট যেটা থাকবে, খেয়াল করেন, অবশিষ্ট থাকবে 60টি থেকে আপনি 40টি বাদ দিবেন, 20টি থাকবে অবশিষ্ট। এখন আপনাকে প্রশ্ন করছে যে অবশিষ্ট যে 60 গুলো আছে এখান থেকে আপনাকে 85% নিতে হবে। যদি 85% নেন তাহলে কতগুলো 60 ত্রুটি মুক্ত হবে। অর্থাৎ এই 85% মূলত অবশিষ্ট 60-এর ত্রুটি মুক্ত অংশ। ভালো করে খেয়াল করেন, তার মানে আমরা একদম সিম্পল হয়তো কাজটা করে ফেলবো যে ত্রুটি মুক্ত, ঠিক আছে, ত্রুটি মুক্ত 60, আমরা যদি ত্রুটি মুক্ত 60 বের করি তাহলে অবশিষ্ট যে 20টা রইল, এই 20টা এর ভিতর থেকে আমাদের 85% 85% নির্ণয় করতে হবে। তাহলে আমরা 20-এর 85% লিখবো। ঠিক আছে, এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি, দেখেন কি আসে, 20 গুণ 100/85 হবে
এখন আমরা যদি ভাগ করে দিই 20 দ্বারা 5 হবে, 5 দ্বারা যদি আমরা 85-কে ভাগ করি তাহলে কিন্তু আমরা এখানে 5 থেকে 5 17 পাবো। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনি যদি 85% ষাট ত্রুটি মুক্ত পেতে চান, বাকি যে ষাটগুলো ছিল, বাকি ষাট ছিল 20টা, এই 20টার ভিতর থেকে যদি 85% আপনি ত্রুটি মুক্ত পেতে চান তাহলে এই 20টা থেকে 17টা ষাট আপনাকে নিতে হবে। যদি আপনি 17টা ষাট নেন 20টা থেকে তাহলে কিন্তু 85% হবে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 17টি। আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার। এটা বুঝলেন কিনা বলেন, কনফার্ম করেন যে বুঝলেন কিনা। আমাকে কনফার্ম করতে হবে এটা বুঝলেন কিনা। এই এই প্রশ্নের যে অপশনগুলো ছিল এগুলো দেখায় আপনাদের। অপশনগুলো কনফিউজড অপশন ছিল কিন্তু, ঠিক আছে, আপনারা ভুল করে ফেলতে হবে না। এখানে অপশন ছিল 15 ছিল, ঠিক আছে, তারপরে ছিল 17, তারপরে ছিল 19, তারপরে ছিল 91। তার মানে আপনার উত্তর হচ্ছে 17, ঠিক আছে। আশা করি একদম ক্লিয়ার। প্রশ্নটা হার্ড ছিল, এটা আমি জানি। ইদানিং যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে এই প্রশ্ন বিশ্লেষণে দেখা যায় যে এই টাইপের প্রশ্ন কিন্তু বিগত সময়ে আসছে না, ইদানিং কিন্তু চলে আসতেছে। সুতরাং যেহেতু চলে আসতেছে সেই ক্ষেত্রে আপনার গণিতের সব অংশগুলো সব থেকে আপনার ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনার বেসিকটা একদম ক্লিয়ার থাকতে হবে, যে কোনো টপিকের উপরে বেসিক ক্লিয়ার থাকতে হবে, তারপরে কিন্তু আপনি গণিত পারবেন। এখানে এই গণিতটা যাদের বেসিক ভালো ছিল তারাই কিন্তু পারছে। এখানে কোনো শর্টকাট বা ম্যাজিক দেখাইলে এখানে কোনো রেজাল্ট আসবে না। থ্যাংক ইউ। যারা বুঝলেন তাদেরকে অসংখ্য। যদি কারো কোনো সমস্যা থাকে, আশরাফুল আলম মাসুম বুঝেন নাই, আমি এটা 1 মিনিট রিপিট করব, ভালো করে খেয়াল করেন বিষয়টা। প্রথমত হচ্ছে যে আমি যে 60 নিলাম 2/3 মানে 2/3 নিলাম, মানে কি 3/2 নিলাম। এখন মোট যে 60 ছিল এই 60-এর 2/3 আমি নিলাম, সরি 3/2 আমি নিলাম। এই 3/2 ভিতরে আমি কতগুলো 60 নিচ্ছি? ত্রুটি যুক্ত 60 নিচ্ছি 4টা, আর ত্রুটি মুক্ত 60 নিচ্ছি 36টা। তার মানে টোটাল 60 নিচ্ছি আমি 40টা। তার মানে এই 3/2 মানে হচ্ছে 40। সহজ বিষয়, কিন্তু আমাকে মোট 60-এর পরিমাণ বের করতে হবে, এই জন্য আমি 1 বের করে নিচ্ছি। আর 1 মানে হচ্ছে সম্পূর্ণ, এটা আমরা জানি। তাহলে এই 3/2 এটা বিপরীত হয়ে যাবে 40-এর সাথে গুণাকারে। তাহলে এখানে আমরা মোট 60-এর সংখ্যা পাবো 60টি। তার মানে অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে 20টি। 40টি তো আমাদের আগেই নেওয়া শেষ, ঠিক আছে। তার মানে অবশিষ্ট রইল 20টি। এই 20টির ভিতর থেকে আপনাকে 85% নির্ণয় করতে হবে। এই 85% যদি আপনি নির্ণয় করেন তাহলে কিন্তু আপনি 17 পাবেন। 17 হচ্ছে যে আপনি ত্রুটি মুক্ত 60 পাবেন। এখানে কিন্তু এটা বলাই আছে যে 75% 60 ত্রুটি মুক্ত, ঠিক আছে। ত্রুটি মুক্ত এবং যুক্ত এই বিষয়টা আলাদা বিষয়। আমি জানি না কোন জায়গায় কি উত্তর আছে, আমার লজিকে যা আসছে আমি একদম এই বিষয়টা ক্লিয়ার করে দিছি। একদম প্রশ্নে একদম ক্লিয়ার করে লেখা ছিল যে 75%, 85% ত্রুটি মুক্ত পেতে হলে তাহলে বাকি যে 60 আছে 20টা, এই 20টা 60-এর ভিতরে যদি আপনি ত্রুটি মুক্ত 60 পেতে চান, বাকি 20টা এর ভিতরে ত্রুটি মুক্ত 60 পেতে চান, তাহলে আপনাকে 85% নির্ণয় করতে হবে। 20-এর 85% মিন হচ্ছে 17টা, অর্থাৎ 20টা থেকে 17টা যদি আপনি নেন তাহলে সেগুলো ত্রুটি মুক্ত হবে, প্লাস 75%-এর সমান হবে। ওকে, আশা করি ক্লিয়ার সবার। তারপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখে দিবেন। ওকে, আমরা পরের প্রশ্নতে চলে যাই। আর ক্লাসটা একটু শেয়ার করলে ভালো হয় আর কি। হ্যাঁ, শেয়ার করলে ভালো হয়, সবাই দেখার সুযোগ পাইলে তো আপনার তো ক্ষতি নাই, তাই না? সবাই দেখার সুযোগ পাক, আপনার তো আর ক্ষতি হবে না। আমরা পরের গণিতে চলে যাব। পরের গণিত হচ্ছে 24 প্রশ্নে 24 নংয়ের গণিত ছিল। এটা কোন স্কুলে দেখেন, কোন স্কুলে 120 জন ছাত্রের মধ্যে 120 জন ছাত্রের মধ্যে 75 জন, ভালো করে খেয়াল করেন, 75 জন বাংলা ভাষায়
75 জন বাংলা ভাষায় এবং 60 জন ইংরেজি ভাষায় কথা বলতে পারে। এটা কমন করেছিল। কতজন উভয় ভাষায় কথা বলতে পারবে? কতজন উভয় ভাষায় কথা বলতে পারে? একদম সহজ গণিত। দেখেন, ভালো করে খেয়াল করেন, কথা বলতে পারে। ওকে, তাহলে এখানে মোট শিক্ষার্থী হচ্ছে 120 জন। এই 120 জনের ভিতরে 75 জন হচ্ছে বাংলা ভাষায় কথা বলতে পারে, আর 60 জন হচ্ছে ইংরেজি ভাষায় কথা বলতে পারে। আমাদের উভয় ভাষায় কথা বলতে পারে এইখানে কতজন আছে সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। এখন আপনি যদি চান এটা শর্টকাটে করে ফেলতে পারেন, উত্তর বের করে ফেলতে পারবেন। লেখাটা নিচে লিখবো, ঠিক আছে? আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি, দেখেন। যে কোনো স্কুলে বা 120 জন ছাত্রের মধ্যে 75 জন বাংলা ভাষায় কথা বলতে পারে, 60 জন ইংরেজি ভাষায় কথা বলতে পারে, আর উভয় বিষয়ে কতজন বলতে পারে। এখন এই গণিতটা আমরা প্রথমে বেসিক থেকে বুঝি। আমরা যদি ধরে নেই যে উভয় বিষয়ে বলতে পারে, উভয় বিষয়টা যদি আমরা 1 জন ধরে নিই, তাহলে কিন্তু আমরা এটা জানি যে আপনি যদি শুধু শুধু বাংলার হিসাব করেন তাহলে 75 থেকে উভয়টা বাদ দেবে। এই ধরনের গণিত কিন্তু আমরা করছি, কারণ এখানে 75% এবং 75 এবং এখানে 60 বলতে কি বোঝায়, এই দুইটার ভিতরে কিন্তু উভয় আছে। ঠিক আছে, এই উভয়টা আমি এক ধরে নিলাম। এখন আমি যদি শুধু বের করতে চাই যে শুধু বাংলা ভাষায় কথা বলতে পারে, তাহলে ওই উভয়টা বাদ দিতে হবে, 75 থেকে বাদ দিতে হবে। আবার এখানে যদি আমি ইংলিশের ক্ষেত্রেও চিন্তা করি, তাহলে আমি 60 থেকে এটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, এখন একটা ইকুয়েশন তৈরি করা যাবে। দেখেন, আপনি যদি চলক ধরেন কোনো গণিতে, আপনাকে অবশ্যই ইকুয়েশন তৈরি করতে হবে। এখন আপনি খেয়াল করেন, উভয় বিষয় হচ্ছে একজন, আর এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে শুধু বাংলা, আর এখানে যেটা পাইলাম শুধু হচ্ছে ইংলিশ। তার মানে বাংলা বলতে পারে, ইংলিশ বলতে পারে, উভয়টা বলতে পারে। এই 3 টাইপের টোটাল শিক্ষার্থী হচ্ছে 120 জনের সমান। এই জন্য আমরা এখানে একটা ইকুয়েশন তৈরি করতে পারি, এক্স প্লাস 75 মাইনাস এক্স, তারপরে 60 মাইনাস এক্স সমান 120। এই যে ইকুয়েশনটা, এটা আমরা তৈরি করতে পারি। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান নিয়ে আসি তাহলে উত্তর শেষ। এখন আমরা এখানে ব্র্যাকেটটা উঠায় নিব। ঠিক আছে, উঠায় নেওয়ার পরে দেখি কি আসে এখানে। দেখেন, তাহলে এখানে একটা এক্স বাদ যাবে। ঠিক আছে, একটা মাইনাসের এক্স থাকবে, আর এখানে এই 60 আর 75 আমরা যোগ করে ওই পাশে পক্ষান্তর করে দিব। তার মানে 120-এর সাথে এই 60 আর 75 যোগ হয়ে বিয়োগ হবে, তাহলে এখানে হবে 135। তার মানে এখানে যেটা পাই মাইনাস এক্স, আর এখানে যেটা পাবো সেটা হচ্ছে -15। তার মানে এক্স এর মান হচ্ছে 15। অর্থাৎ উভয় বিষয়ে কথা বলতে পারে 15 জন শিক্ষার্থী। এটা ছিল এই প্রশ্নের উত্তর। আর অপশান যেগুলো ছিল আর কি, অপশান ছিল 10, তারপরে 15 ছিল, তারপরে 20 ছিল, 35 ছিল। তার মানে এই 15 হচ্ছে তার সঠিক উত্তর। এটা কি বুঝলেন কিনা বলেন তো? হ্যাঁ, লিখাটা পরবর্তী গণিত থেকে নিচে লিখবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা হচ্ছে সুপার শর্টকাট। রোমা যেটা দিলেন সুপার শর্টকাট, এই টাইপের সকল গণিত আপনি এই সুপার শর্টকাটে করতে পারেন। রোমারটা দেখেন সবাই, এই সুপার শর্টকাটটা হচ্ছে এরকম আর কি, যে আপনি এটা কিন্তু শর্টকাটে কিন্তু কিছু আসলে নিয়ম হয় না। এখানে 75 আর 60 আপনি যোগ করে এখানে 120 বিয়োগ করে দিবেন, তাহলে আপনার উত্তর চলে আসবে। এ হচ্ছে সুপার শর্টকাট। ঠিক আছে, দুইটা সাবজেক্টের লোকগুলো একসাথে যোগ করে আপনি মোটটা বিয়োগ করে দিবেন, শেষ। ঠিক আছে, আমরা পরে যাই। আশা করি এটা ক্লিয়ার। আপনারা যারা ফোনে দেখতে অসুবিধা হয়, উপরে লেখাটা যারা দেখা যায় না, ফোনটাকে আপনি ল্যান্ডস্কেপে করে নেন, তাহলে দেখা যায়। ঠিক আছে, দেখেন পরে যাই। 31, 31 দেখেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে, মনোযোগ, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, যারা উত্তর জানেন বা পারেন তারা কমেন্টে উত্তর লেখেন।
অনেকের ফোনের উপরের অংশটা দেখা যায় না আর কি, এই আর কি ব্যাপারটা, এটা সমস্যা না। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা, দেখ ক্রয় মূল্যের বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, কত লাভ বা ক্ষতি হবে। ওকে, সহজ গণিত আসছিল। দেখেন আমি এটা ক্লিয়ার করে দিই। ওকে, ভালো করে খেয়াল করি সবাই। বলছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ। ভালো করে খেয়াল করেন। আপনি সবসময় যদি ইকুয়েশন ধরেন, তাহলে আপনি যেটা ছোট এটা আগে ধরবেন, তাহলে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। এখানে ক্রয় মূল্যটা কিন্তু বড়, বিক্রয় মূল্যের দ্বিগুণ হবে। এখন আবার আরেকটা বিষয় এখানে আছে, আপনি যদি মনে করেন এখানে চলক ধরবেন না, না ধরে সংখ্যা ধরে করতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হবে। মানে আমি যদি ধরি বিক্রয় হচ্ছে 100, তাহলে ক্রয় হবে 200। ক্রয় কেন 200 হবে? কারণ এখানে বলে দিচ্ছে তারা যে ক্রয় মূল্য যেটা বিক্রয় মূল্যের দ্বিগুণ। ক্রয় মূল্য যদি বেশি হয় আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হয়, এটা আমরা সবাই জানি। তাহলে 200 থেকে 100 বিয়োগ কত ক্ষতি হবে? 100 ক্ষতি হবে। ক্ষতিটা কার উপরে নির্ভর করে? ক্রয় মূল্যের উপরে না বিক্রয় মূল্যের উপরে? অবশ্যই ক্রয় মূল্যের উপরে। যেহেতু এখানে ক্রয় মূল্য 200, তার মানে এটা আমরা এইভাবে লিখবো, 200 তে ক্ষতি কত? 200 তে ক্ষতি হচ্ছে 100। 1 তে ক্ষতি কত? 200 ভাগের 100। ঠিক আছে, 100 তে ক্ষতি কত? শেষ। 200 ভাগের 100 গুণ 100। এখন আপনি এটাকে লঘিষ্ঠ করে ফেলেন। ঠিক আছে, এখানে 2 থাকবে, আর এখানে যদি ভাগ করেন 5 হবে। অর্থাৎ 50% ক্ষতি। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। অপশন ছিল শেষের যে অপশনটা ঘ, এটা হচ্ছে তার সঠিক উত্তর। আশা করি এটা পারছেন, অনেকেই দিছেন মনে হয়। মায়াবী প্রহর, জাহিদুল ইসলাম, দি কামাল মিয়া, আপনাদের উত্তর সঠিক। শাহাদাত হোসেন, আপনার উত্তর সঠিক। হাসিফ সঠিক, তারপরে রুমা সঠিক, আদিল সঠিক। আশা করি অন্য যারা আছেন, এলি, হ্যাঁ এলি আপনার উত্তর সঠিক। ওকে, আমরা পরের গণিতে চলে যাব। এটা সহজ গণিত ছিল অনেক। ঠিক আছে, ওকে পরে যাই। পরের গণিতটা হচ্ছে সম্ভাবনা রিলেটেড গণিত। দেখেন খুব সহজ আসছিল। সরি, সম্ভাবনা না, বিন্যাস রিলেটেড গণিত। হ্যাঁ, বিন্যাস রিলেটেড গণিত 34। 34টা আমরা খেয়াল করি যে সায়েন্স, এই যে সায়েন্স দেখেন, এই সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সবকয়টি বর্ণ যত উপায়ে সাজানো যায় তাদের সংখ্যা, যত উপায়ে সাজানো যায় তাদের সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, একটু খেয়াল করি বিষয়টা। তাহলে হ্যাঁ, পরে যারা উত্তর দিচ্ছেন, সানজিদা আক্তার আপনার উত্তর সঠিক, তারপরে তুলি আপনার উত্তর সঠিক। এই গণিতটা আমরা দেখি। এখানে এই যে সায়েন্স যে শব্দটা দেওয়া আছে, এই সায়েন্স শব্দটাতে আমাদের প্রথম কাজ হচ্ছে যে মোট কতগুলো অক্ষর আছে, মোট অক্ষর কয়টা আছে, অর্থাৎ মোট বর্ণ আছে কয়টা। মোট বর্ণ হচ্ছে 7টা। দেখেন 1 2 3 4 5 6 7, মোট বর্ণ হচ্ছে 7টা। এটা আমরা আগে বুঝি। ঠিক আছে, এখন এই 7টা বর্ণের ভিতরে সেম বর্ণ আছে কয়টা, এটা আপনি দেখেন আগে। এখানে ভালো করে যদি খেয়াল করেন, সি পাবেন 2টা এবং ই পাবেন 2টা। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল করি আমরা। সি পাবো 2টা এবং ই পাবো 2টা। আবার এখানে বলছে যে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে। এখন এখানে স্বরবর্ণ বলতে বাওয়াল বোঝায়। তাহলে এখানে বাওয়াল আছে কয়টা? বাওয়াল আছে 3টা। এটা হচ্ছে একটা বিষয়। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি যে সি আছে 2টা, সি 2টা আছে, আর এখানে ই আছে 2টা। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখি। এখন স্বরবর্ণ মোট আছে কয়টা? স্বরবর্ণ মোট কয়টা আছে? মোট 3টা আছে কিন্তু এখানে। তাহলে 3টা কি কি দেখেন, ই আছে 2টা
এবং আয় আছে একটা, তারপরে সর্বর্ণ আছে কয়টা, তিনটা আছে। এখন আমরা এই হিসাবগুলো করে নিলাম, এখন আমরা খুব সহজে উপায়গুলো বের করব। এই উপায়গুলো বের করার কৌশলটা দেখেন। এখানে প্রথমত হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে সবগুলো সর্বর্ণকে একত্রে রাখবেন, তাহলে মোট অক্ষর আছে 7টা, সবগুলো বর্ণকে অর্থাৎ স্বরবর্ণকে একটা মনে করতে হবে। তাহলে সবগুলো স্বরবর্ণকে যদি আপনি একটা মনে করেন, তাহলে খেয়াল করেন এখানে এখানে আছে এস, সি আছে, তারপরে এন আছে, তারপরে আরেকটা সি আছে, ঠিক আছে। দেখেন, তাহলে এই স্বরবর্ণগুলোকে আমরা আলাদা করে রাখলাম আর কি। বিষয়টা হলো এরকম যে এখানে যে ই আছে এবং আরেকটা ই আছে, আরেকটা আয় আছে, এগুলোকে আমরা একত্রে করে রাখলাম। তাহলে এই অক্ষরগুলো ছাড়া আর কতগুলো অক্ষর আছে, তাহলে এখানে আমরা এটা বাদ দিলাম, তারপরে এটা বাদ দিলাম, আর এটা বাদ দিলাম। তাহলে এখানে আছে কি এস সি, তারপরে এন সি, ঠিক আছে। এখানে 4টি আছে, ভালো করে খেয়াল করেন। তাহলে এই টোটালটাকে আমি একটা মনে করব, তাহলে এখানে আছে কয়টা, 4টা আছে। তাহলে এখানে আমরা যদি এটাকে একটা মনে করি, স্বরবর্ণগুলোকে একটা মনে করি, আর বাকি যেগুলো অক্ষর আছে এইগুলোকে যদি আলাদা আলাদা মনে করি, তাও টোটাল এখানে মূলত আসে কয়টা, 4 যোগ 1 মানে 5টা আসে। এখন এই 5টার ভিতরে কত উপায়ে সাজানো যাবে, এই 5টার হিসাব করতে হবে শুরুতে। এখন আপনি ভালো করে খেয়াল করেন যে এই জায়গাটার উপায়টা যদি আপনি বের করতে চান, তাহলে এখানে মূলত যেটা আসবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন প্রশ্ন হচ্ছে যে 2 ফ্যাক্টোরিয়াল কেন আসলো, এটা আপনার প্রশ্ন হতে পারে। আপনি জাস্ট বাওয়েলগুলোকে একটা বর্ণ মনে করেন, তাহলে এই বাওয়েলগুলোকে যদি একটা বর্ণ মনে করেন, তাহলে এখানে যে বাকি যে বর্ণগুলো আছে এই বর্ণগুলোর ভিতরে কিন্তু একটা বর্ণ দুইবার আছে। এই যে সি যে বর্ণটা, এই যে সি বর্ণটা, এটা কিন্তু দুইবার আছে। দেখেন, এই বর্ণটা দুইবার আছে। এই জন্য আপনাকে যদি একাধিকবার থাকে কোনো বর্ণ, সেটা 3বার থাকতে পারে, 2বার থাকতে পারে, 4বার থাকতে পারে, যতবারই থাকবে, ঠিক আছে। টোটাল যে বর্ণ আছে এই টোটাল বর্ণের ফ্যাক্টোরিয়ালটা হবে উপরে, আর যেটা একাধিকবার থাকবে সেটা হবে নিচে। তাহলে এদের মধ্যে আমরা যদি বাওয়েলগুলো একত্রে রাখি, তাহলে এদের মধ্যে কত উপায়ে সাজানো যাবে সেটা কিন্তু চলে আসবে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি 5 ফ্যাক্টোরিয়াল মেন বলতে কি বোঝায়। আমরা যারা এই ক্লাসগুলো বেসিক থেকে জানি না তাদের কিন্তু অসুবিধা হতে পারে। 5 ফ্যাক্টোরিয়াল মিন হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে এখান থেকে যদি আমরা 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণ করি, তাহলে কিন্তু এটা এরকম আসে, ঠিক আছে। আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1। তাহলে এই 2 আর 1 বাদ দিলাম, তাহলে এখানে আমরা যেটা পাবো 3 4 12, 5 12 60 পাবো। তার মানে এখান থেকে আপনি কি বুঝলেন, এখান থেকে আপনি বুঝলেন যে আমরা যদি ভাওয়েলগুলোকে একসাথে রাখি, তাহলে বাকি যে অক্ষরগুলো আছে এইগুলোকে আলাদা আলাদা বিবেচনা করি, আর বাওয়েল তিনটাকে একটা লেটার বিবেচনা অক্ষর বিবেচনা করি, তাহলে আমরা যত ওয়েতে সাজাইতে পারি সেই ওয়েটা হচ্ছে 60, ঠিক আছে। আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল কেন হলো সেটা আবার বলছি। যেহেতু আমরা এখানে এইগুলোকে 5টা বর্ণ ধরবো, এই 5টা বর্ণ ধরে যেহেতু আমরা সাজাবো, সেজন্য 5 ফ্যাক্টোরিয়াল উপরে, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল আসার কারণ হচ্ছে যে এই বর্ণগুলোর ভিতরে সি আছে 2টা, এই জন্য কিন্তু আমরা 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম। যদি 3টা থাকতো 3 ফ্যাক্টোরিয়াল লিখতাম। তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার। এখন আপনি খেয়াল করেন, এই যে 3টা বর্ণ আপনি একত্রে রাখলেন, এদের ভিতরেও কিন্তু একটা সাজানো আসবে, অর্থাৎ এখানে এদের ভিতরেও কিন্তু দেখা যাবে যে এদের ভিতরে কত ওয়েতে সাজানো যায় সেটাও আপনাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন এখানে যে 3টা অক্ষর আছে, এই 3টা অক্ষরকে যদি আপনি আলাদা করে কত ওয়েতে সাজাইতে পারেন সেটা যদি আপনি নির্ণয় করতে চান, তখন আপনাকে আরেকটু কাজ করতে হবে। দেখেন, আমরা কিন্তু অলরেডি 5টা বর্ণ ধরে 2টা যেহেতু রিপিট করে, এজন্য আমরা টোটাল 60 ওয়ে নির্ণয় করলাম। কিভাবে এটা বুঝলেন। এখন আমরা যদি এখানে 2টা যে বাওয়েল দেওয়া আছে, এই 2টা বাওয়েল কত ওয়েতে সাজানো যায়, এই 2টা বাওয়েলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে মোট বাওয়েলের সংখ্যা হচ্ছে 3টা। তার মানে 3 ফ্যাক্টোরিয়াল আমরা লিখব। এই 3টা বাওয়েলের ভিতরে কিন্তু সেম হচ্ছে 2টা, এই জন্য আপনি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিবেন। তার মানে বাওয়েল নিজেদের ভিতরে যত ওয়ে সাজানো যাবে সেই সংখ্যাটা এখানে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাইবো 3 2 1, আর এখানে 2 প্লাস 1, 2 1 2 1 বা 3 হবে। এখন আপনি বাওয়েলের মধ্যে নিজেদের মধ্যে যত ওয়ে পাইলেন সেটা হচ্ছে 3। আর যদি আপনি বাওয়েল সবগুলোকে একটা বর্ণ মনে করেন আর বাকিগুলোকে আপনি আলাদা আলাদা বর্ণ মনে করেন, তাহলে আপনি পাইলেন কত, 60 পাইলেন। তাহলে মোট কত হইলো, কত ওয়ে হইলো, এই 2টা ওয়ে আপনাকে গুণ করে দিতে হবে, অর্থাৎ 60 ইন্টু 3 অর্থাৎ 180। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। বুঝলেন কিনা বলেন। কারণ এটার বিন্যাস সমাবেশের
আরো বেশ কিছু বিষয় থাকে, এই বিষয়গুলো একটা গণিত দিয়ে সবগুলো উপস্থাপনা করা সম্ভব হবে না। আশা করি এটা বুঝলেন কিনা বলেন তো। এটা বুঝলেন কিনা আমাকে কনফার্ম করেন প্লিজ, দ্রুত, পরে গণিতে চলে যাব। ঠিক আছে, এই টপিকটা যারা বুঝেন নাই তাদের জন্য একটা স্পেশাল ক্লাস দিব আমি, ঠিক আছে। আপনি শুধু মনে রাখবেন হালকা বুঝলাম, হালকা বুঝলে তো হবে না, পুরোটাই বুঝতে হবে। আমি আর একটু হাইলাইটস করে দিই বিষয়টা আরেক মিনিটে। দেখেন, পুরোটাই বুঝতে হবে, একদম সহজ একটা বিষয়, দেখেন কঠিন না। আপনি সবসময় খেয়াল করবেন আপনি সায়েন্স নিয়ে কাজ করতেছেন, তাহলে সায়েন্সে এই যে সায়েন্স শব্দটা, এই শব্দের ভিতরে মোট অক্ষর আছে 7টা। এই 7 নিয়ে আপনার কোনো কাজই করতে হবে না। তাহলে আপনি কি কাজ নিয়ে করবেন? এখানে শুধু স্বরবর্ণ কি কি আছে, মানে কনসোনেন্ট কি কি আছে, দেখেন এস আছে, সি আছে, এন আছে, সি আছে, এগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে বাওয়েল কি কি আছে? বাওয়েল আছে, ই আছে 2টা, আই আছে 1টা। এই হচ্ছে সায়েন্স, এই টোটাল বর্ণগুলো নিয়ে হচ্ছে সায়েন্স। তাহলে এখানে যদি আপনি সবগুলো বাওয়েলকে একত্রে রাখতে বলছে, যেহেতু সবগুলো বাওয়েলকে একত্রে রাখতে বলছে, তার মানে সবগুলো বাওয়েলকে আমি একত্রে রাখছি। তাহলে এটাকে আমি একটা অক্ষর হিসেবে ধরে নিলাম, এটাকে আমি একটা অক্ষর হিসেবে ধরে নিলাম। আর এখানে আসছে 4টা অক্ষর, তাহলে আমার এখানে মোট অক্ষর হলো 5টা টোটাল। তার মানে 5টা অক্ষর ধরে আপনি বিন্যাস, 5টা অক্ষর ধরে আপনি সাজাইবেন কত ওয়াতে সাজানো যায়, ঠিক আছে। এই 5টা ওয়াতে যদি আপনি সাজাইতে চান, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। কিন্তু অক্ষরগুলো যদি ভিন্ন ভিন্ন হইতো কোনো সমস্যা ছিল না। এখানে কিন্তু এস, সি, এন, সি, এখানে যদি সি 2বার না থাকতো তাহলে কিন্তু 5 ফ্যাক্টোরিয়ালি এটাই আসতো। যেহেতু এখানে সি 2বার আছে, এটাকে আপনার চিন্তা করা যাবে না, এটা শুধুমাত্র ভিতরে ব্র্যাকেটের ভিতরে একটা বর্ণ হিসাবে চিন্তা করবেন। তার মানে এই সি যেহেতু 2বার আসছে, তার মানে এখানে 2 ফ্যাক্টোরিয়াল লিখতে হবে হরে। এখানে যদি আরো কোনো অক্ষর থাকতো 2বার, তাহলে এখানে ইনটু দিয়ে আমরা আরেকবার 2 ফ্যাক্টোরিয়াল লিখতাম। যেহেতু এখানে শুধুমাত্র সি আছে, এই জন্য আমরা এটাকে লিখলাম। এখন এই বিষয়টা তো আমাদের বুঝতে হবে, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 থেকে 1 পর্যন্ত গুণ, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 থেকে 1 পর্যন্ত গুণ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এখানে 60 পাই। এটা হচ্ছে এরকম ভাবে যদি 5টা বর্ণ বিবেচনা করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি 5টা বর্ণ বিবেচনা করলে হবে না, কারণ এই যে ব্র্যাকেটে যে আপনি 3টা ভাওয়েল রাখলেন, এখানে ওদের ভিতরেও কিন্তু সাজানো যাবে। তাহলে ওদের ভিতরে যদি আপনি সাজাতে চান, তাহলে ভাওয়েল আছে কয়টা? 3টা আছে, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল লিখবেন। তারপরে ভাওয়েলগুলোর ভিতরে কিন্তু রিপিট আছে, দেখেন এখানে 2টা আছে, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল লিখবেন। তার মানে এটার মান আসছে কত? 3 আসছে। এই যে 7 এবং এই যে 3 আলাদা করে আসছে, এই দুইটাকে আপনি গুণ করে দিবেন মোট ওয়াইটা বের করার জন্য, ঠিক আছে। এইভাবেই সবগুলো করা হয়, এটা বুঝছেন? এখন তো বোঝার কথা। যে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে আপনি এই বিষয়টা খেয়াল করবেন সবসময়, যে একই লেটার যদি একাধিকবার থাকে, যদি 3বার থাকে, আপনি মনে করেন আরেকটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা বুঝাইলে আপনার মনে হয় আরো সহজ হবে। সাপোজ একটা ছোট একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর জন্য সুবিধার হবে আপনাদের জন্য। মনে করেন ম্যাথ, এই যে ম্যাথ, এই যে ম্যাথকে আপনি কত আয়াতে সাজাইতে পারেন, ঠিক আছে। এখানে বাওয়েল বা অন্য কিচ্ছু কথা নাই। তাহলে এখানে কয় জাত অক্ষর আছে? 4 জাত অক্ষর আছে না? কোনো অক্ষর কি রিপিট করেছে যে একটা 2বার আছে, 3বার আছে, এরকম তো আর নাই। তার মানে এটা কত আয়াতে সাজানো যাবে? 4 ফ্যাক্টোরিয়াল, শেষ। এখন কোনো কারণে সাপোজ কোনো কারণে যদি এখানে সেম অক্ষর থাকতো আরেকটা, সাপোজ আমি মনে করেন এখানে অন্য কিছু একটা অক্ষর দিয়ে দিলাম, সাপোজ এটা আমি দিয়ে দিলাম, কথার কথা, এটা কোনো শব্দ না, তারপরে দিলাম, তাহলে কিন্তু এইটার যেটা হইতো সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল। কারণ এ আছে কিন্তু এখানে 2টা, টোটাল অক্ষর আছে 5টা, এই জন্য 5 ফ্যাক্টোরিয়াল। যেহেতু এ অক্ষর 2টা আছে, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল। বাকিটা আপনি ক্যালকুলেশন করে ফেলবেন, শেষ। প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে এরকম ভাবে আপনি কাজ করে ফেলবেন। ওকে, আশা করি ক্লিয়ার। করে যাই। ডাবল না থাকলে কিচ্ছু করার দরকার নাই, আপনি ডাইরেক্ট 3 ফ্যাক্টোরিয়াল লিখতেন। যদি দেখতেন আপনার ভিন্ন ভিন্ন ভাওয়েল দেওয়া আছে, ও, ই, আই, এই যে ভিন্ন ভিন্ন ভাওয়েল, এদের মধ্যে যদি আপনি সাজাইতে চান তাহলে 3 ফ্যাক্টোরিয়াল হবে, শেষ। কারণ সেম অক্ষর নাই, যদি সেম থাকতো তাহলে একটা 2বার থাকলে আমরা নিচে 2 ফ্যাক্টোরিয়াল লিখতাম। ব্যাপারটা এরকম। আচ্ছা, গেল, পরে যাই আমরা।
ক্লাসটা শেয়ার করতে হবে, নাহলে তো হবে না। যারা ক্লাসটা শেয়ার করে নেয় করে ফেলেন। ঠিক আছে, আমরা পরের গণিতে চলে যাব। আমরা সায়েন্সে ছিলাম না, তারপরে হচ্ছে 40। আচ্ছা দেখেন 40-এর গণিতটা দেখি আমরা। অসমতার একটা গণিত আসছিল, দেখেন ভালো করে খেয়াল করেন। এই এই আজকের এই পরীক্ষায় অনেক কিছু শিকার মতো গণিত আসছে। বাস্তব সংখ্যায় বাস্তব সংখ্যায় 3 মডুলাস 3x+2 <7 অসমতার সমাধান। অসমতার সমাধান। ওকে, আমাকে এটা সমাধান করতে হবে। ঠিক আছে, এখন আমি এটা সমাধান করব কিভাবে খেয়াল করেন। আপনাকে ছোট একটা সূত্র মনে রাখতে হবে। এ ফ্যাক্টোরিয়াল মডুলাস মিন লেস দেন, যদি এটা এইভাবে থাকে তাহলে এটাকে একটা মাইনাস দিবেন সামনে। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। একটা -1 দিবেন সামনে, আর একটা +1 দিবেন পিছনে। ভালো করে, মডুলাস থাকা মানে হচ্ছে কি, এটার অনেকটা বিষয় আছে, বোঝার অনেক ব্যাপার আছে। তারপরে এটা আমি একটু ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। যে মডুলাস a <1 মানে কি, এই যে ওয়ানটা, এটা প্রথমে লিখতে হবে, শেষে লিখতে হবে। প্রথমে লিখতে হবে মাইনাস দিয়ে, শেষে লিখতে হবে প্লাস দিয়ে। ঠিক আছে, তাহলে এইটা থেকে যদি আপনি এটা লিখতে পারেন, তাহলে এইটা থেকে তো আপনি এটা লিখতে পারেন। এটা লেস দেন দিলেন, তাহলে -7 সামনে দিলেন, +7 পিছনে দিলেন। সিম্পল ওয়ে। অর্থাৎ মডুলাসটা ওঠানোর জন্য এই কাজটা করতে হয় মূলত। তাহলে মডুলাসটা ওঠানোর নিয়মটা কি, এখানে যে মডুলাস যে অংশটার ভিতরে থাকবে সেটা আপনি মাঝখানে লিখবেন। তারপরে উভয় দিকে আপনি লেস দেন দিবেন। তারপরে এখানে যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটাকে মাইনাসে লিখবেন প্রথমে, প্লাসে লিখবেন পরে। এখন আপনি সমাধান করেন, তাহলে উত্তর চলে আসবে। ঠিক আছে, দেখেন আমরা সমাধানটা কিভাবে করব। আমরা ক্লাস 6 এবং 7-এ কিন্তু পড়ে আসছি যে কোনো ইকুয়েশনে উভয় পক্ষকে যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়, এই কাজগুলো করা যায়। ঠিক আছে, এটাও কিন্তু মূলত একটা সমীকরণ। ঠিক আছে, এটা অসমতা। এই অসমতার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘটনা হবে। অর্থাৎ এখানে পক্ষ আছে 1টা 2টা 3টা। এখন আপনি সবগুলো পক্ষে একই সংখ্যা যোগ করতে পারবেন, গুণ করতে পারবেন, ভাগ করতে পারবেন, সমীকরণের মতো। তাহলে এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে এখানে এই অংশটার ভিতরে এক্স ছাড়া যাতে অন্য কোনো কিছু না থাকে, এই জন্য আমরা এই কাজটা করব। প্রথমে আমরা এখানে 2 বাদ দিব। তাহলে এখানে +2 আছে, আমি যদি -2 করে দিই তাহলে +2 চলে যাবে। এই জন্য আমি এখানে -2 করে দিব, সবগুলোর সাথে -2 করে দিব। ভালো করে খেয়াল করেন, দেখেন প্রত্যেকটা অংশের সাথে আমি -2 করলাম। এই যে অংশটা, এই যে -2, এই যে অংশটা, এই যে -2, এই যে অংশটা, এই যে -2, সবগুলো অংশের সাথে আমি মাইনাস করে দিলাম। তাহলে এখানে আমি কি পাইলাম, -9 পাইলাম। আর এখানে এই যে 2 বাদ গেল, 3x রইল। ঠিক আছে, আর এখানে পাইলাম 5। এখন আমার উদ্দেশ্য যেহেতু এক্স এর মান বের করা, তাহলে এক্স কে আর রাখা যাবে না এখানে, 3 কে আর রাখা যাবে না। এখন কখন আপনি মাইনাস করবেন, কখন প্লাস করবেন, এই বিষয়টা তো আপনার বুঝতে হবে। যেহেতু এখানে +2 ছিল, এই জন্য আমি -2 করছি, যাতে প্লাস মাইনাসে কাটা যায়। এখন এখানে আমি কি করতে পারি, যেহেতু এক্স এর সাথে 3 গুণ আকারে আছে, তার মানে ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে বাদ যাবে, এখানে তো প্লাস মাইনাস করলে হবে না। আপনি সবসময় দেখবেন এক্স এর সাথে আপনার যে অংশটা আপনি বাদ দিতে চান, সেটা যোগ আকারে থাকলে বিয়োগ করতে হবে, বিয়োগ আকারে থাকলে যোগ করতে হবে, ভাগ আকারে থাকলে গুণ করতে হবে, গুণ আকারে থাকলে ভাগ করতে হবে। তার মানে এটাকে আমরা 3 দ্বারা ভাগ করে দিব। 3 দ্বারা ভাগ করে দিব, ভালো করে খেয়াল করেন। এই যে 3 দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে, তবে ধনাত্মক সংখ্যা দ্বারা যখন আপনি ভাগ করবেন, তখন এখানে লেস দেন বা গ্রেটার দেন যেভাবে থাকবে এইভাবেই থাকবে। কিন্তু সমস্যা আছে, যখন আপনি মাইনাস কোনো সংখ্যা দ্বারা ভাগ করবেন, তখন কিন্তু এই লেস দেন গুলো গ্রেটার দেন হবে। এটা হলো অন্য বিষয়, যে অসমতায় কখন চিহ্ন পরিবর্তন হয়, এটা আপনারা শিখবেন। তাহলে এখানে কিন্তু আমরা অলরেডি উত্তর পেয়ে গেলাম, অর্থাৎ 3 বাদ যাবে, এখানে পাবো কত, এখানে 3 পাবো, অর্থাৎ -3 <x <5/3। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ -3 <x <5/3। এটা অপশনের যেটা ছিল, এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। -3 অপশনে ছিল 3 নং যে অপশনটা গ, এই গ হচ্ছে তার সঠিক উত্তর। এবং বুঝলেন কিনা বলেন? জি, রতীন্দ্রনাথ চক্রবর্তী, আপনার উত্তর সঠিক। অন্য যারা ক্লাসে আছেন কনফার্ম করেন যে আপনি বুঝলেন কিনা, কনফার্ম করেন দ্রুত প্লিজ।
ঠিক আছে, আশা করি ক্লিয়ার, সবারই ক্লিয়ার হওয়ার কথা। একদম সহজ করে বুঝাইছি, এই গণিতগুলো আপনারা পারবেন। ওকে, পরে যাব। আচ্ছা, এরপরে গণিতটা দেখি, 41 নং গণিতটা দেখি। এটাও সহজ গণিত আসছিল, কমন গণিত ছিল। যদি কোনো বর্গক্ষেত্রের, খেয়াল করেন, এটা আপনারা পারবেন, দ্রুত উত্তর দিয়ে ফেলবেন। যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 30% বৃদ্ধি করা হয়, 30% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তবে তার ক্ষেত্রফল, এটা পারবেন আপনারা, দেখেন শতকরা কত বৃদ্ধি পাবে। দেখেন এটা শর্টকাট আছে, আমি এটার শর্টকাটই কাজটা করে ফেলবো। -2, ওটা বুঝেন নাই? দেখেন অর্ণব, -2 নিলাম কেন? কারণ 3x+2 ছিল, এই +2টাকে বাদ দেওয়ার জন্য -2 নিছি। কারণ এই 2 এর সাথে আপনি -2 যদি না করেন তাহলে তো আর 0 হবে না, এই জন্য আর কি এই +2 সাথে -2 করতে হবে, অর্থাৎ বিপরীত চিহ্নটা করতে হবে। ঠিক আছে, পরে যাব। তাহলে এই গণিতটা একদম সহজ ওয়েতে করায় দিই। এই বর্গক্ষেত্র রিলেটেড যে গণিতগুলো, আপনাদের উত্তর সঠিক। ঠিক আছে, মাহমুদা খাতুন, রতীন্দ্র, আদিল, তারপরে সাকাওয়াত হোসেন, আপনাদের উত্তর সঠিক। এটার মানে হলো এখানে 30% বৃদ্ধিতে কত, মূলত 130। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু গুণ বাহু, অর্থাৎ 130 গুণ 130। তারপরে এটাকে শতকরায় নেবেন, মানে 100 দ্বারা ভাগ করে ফেলবেন, বাস। তাহলে এটা কত রইলো? 13 দ্বারা গুণ করলে কত? 169। তাহলে এই যে 169, এইটা সবসময় 100 সাথে তুলনা করতে হবে। তাহলে 100 সাথে যদি 169 তুলনা করি, তাহলে কত বেশি হয়? কত বেশি হবে? 69 বেশি হবে। এই 69 হচ্ছে এই প্রশ্নের উত্তর। হ্যাঁ, ওইটাও করা যাবে। শাহাদাত হোসেন, আপনি যেটা দিলেন সেভাবেও করা যাবে। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে একদম সহজ বিষয়, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাক বা কমুক, বৃদ্ধি পাওয়ার পরে বা কমার পরে যা হবে এটা দুইবার লিখে দিবেন। কারণ হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু। তারপরে এটাকে শতকরা নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করে দিবেন, এইভাবে মনে রাখবেন শর্টকাটটা। আর হ্রাস বৃদ্ধির আরেকটা গণিত আছে, আরেকটা শর্টকাট আছে, ওই সূত্র দিয়ে এটা করা যাবে। ওইটা দিয়ে করেন যদি, তাহলে সরাসরি মানে উত্তরটা আসবে। আর এটা দিয়ে যদি করেন, তারপরে এখানে যে উত্তরটা আসবে এটার সাথে সবসময় 100 তুলনা করতে হবে। 100 থেকে এই জায়গায় ছোট হয় যদি, তাহলে কমবে। আর যদি 100 সমান হয় তাহলে কমবেও না, বাড়বেও না। আর যদি 100 বেশি হয় তাহলে বাড়বে। তার মানে বাড়লো 69%। আশা করি এটা ক্লিয়ার। পরের গণিতে চলে যাব। ঠিক আছে, এর পরের গণিতটা দেখেন, ত্রিভুজ রিলেটেড গণিত। 44 গণিতটা দেখি, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? সহজ গণিত। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সহজ? খেয়াল করেন, অপশন সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সব ঠিক আছে কিনা কনফার্ম করেন আমাকে। তাহলে এই জায়গায় দেখি আমরা, যে এখানে বলছিল কোনোটি নয়, কোনোটি নয়। তাহলে আমরা এই টাইপের যে গণিতগুলো পরীক্ষা আসে, আপনি দেখবেন যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে যদি বড় হয় তাহলেই ত্রিভুজ আঁকা যাবে। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় আপনি খেয়াল করে ফেলবেন, দেখবেন সমকোণী ত্রিভুজের বাহু আছে কিনা। তাহলে এখানে আমরা যদি 5 এবং 7 যোগ করি, তাহলে 5 এবং 7 যদি যোগ করি, তাহলে এই 5 এবং 7-এর যে মানটা, এটা তৃতীয় বাহু থেকে বড় হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু 12 হয়, ছোট হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এটা হবে না। আপনি একটা শর্ত বের করতে পারলেই ওকে। তাহলে এই জায়গায় আপনি দেখেন, 3 এবং 4 যদি যোগ করেন তাহলে 7-এর সমান হয়ে যায়, সমান হলে হবে না। 3 এবং 7-এর যোগফলটা বড় হওয়ার দরকার ছিল, মানে 3 এবং 4-এর যোগফলটা যেহেতু সমান হয়ে গেছে, এটাও ত্রিভুজ হবে না। তার মানে এই জায়গায় যে আমরা, এই জায়গায় আপনি দেখেন যে কোনো দুইটা বাহু নেন, এখানে 5 এবং 6 যদি নেন, 5 6 কত? 11, তাহলে 7 থেকে বড়। এবং এখন যদি আপনি মনে করেন 5 আর 7 নেন, 5 আর 7 কত? 5 আর 7 হচ্ছে 12, তার মানে এটা 6 থেকে বড়। ঠিক আছে, এখন যদি আপনি 6 এবং 7 নেন, তাহলে এখানে কত? 13,
আর বাকি রইল কি 5, তার মানে 5 থেকে বড়। এই যে তিনটা শর্ত মিলে গেছে, তার মানে এটা দিয়েই ত্রিভুজ আঁকা সম্ভব। এইভাবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে বাহুগুলো দিয়ে ত্রিভুজ আঁকা যাবে কিনা। যদি এই তিনটা শর্ত মিলে তাহলেই যাবে, এছাড়া যাবে না। সোমা, শর্মা, বুঝলেন কিনা? হ্যাঁ বুঝলেন কিনা? রতীন্দ্রনাথ চক্রবর্তী, বুঝলেন কিনা বলেন? আমি পরের গণিতে চলে যাব। পরের গণিতে একটা জটিল সংখ্যা রিলেটেড একটা গণিত আসছিল, একদম আনকমন। ঠিক আছে, ক্লাসটা থাকবেন এবং আপনার কাছে এই নতুন গণিত মনে হবে। এটা এসএসসি লেভেলের উচ্চতর গণিতের উপরে ভিত্তি করে দুইটা গণিত আসছে এই পরীক্ষায়। একটা আসছে অসীম ধারার, আর আরেকটা আসছে জটিল সংখ্যা রিলেটেড গণিত। ঠিক আছে, আমরা এখন চলে যাই এই বিষয়টা দেখেন। আর এর মাঝখানে একটু কথা বলে নিব, আমার একটা নতুন ব্যাচে ভর্তি চলতেছে, কিন্তু আপনারা এই ফিন কমেন্টে দেখতে পাচ্ছেন সবাই, এটিও প্রাইমারি এবং বিসিএস। এই এটিও প্রাইমারি বিসিএস এটার ভর্তি নিচ্ছি এই ব্যাচে, কারণটা হচ্ছে এটিওতে কিন্তু লিখিত পরীক্ষায় মানসিক দক্ষতা থাকবে, তার মানে এখান থেকে আপনি মানসিক দক্ষতার প্রস্তুতিটা নিতে পারবেন। আবার এটিওর ক্ষেত্রে পরবর্তীতে লিখিত যে পরীক্ষাটা হবে, আপনি যদি এই ফিল্ডে কোর্সটা করেন তাহলে লিখিতর একটা অ্যাডভান্স প্রস্তুতি আপনার হয়ে যাবে। আর যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, বিশেষ করে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, প্রথম দ্বিতীয় তৃতীয় যে দফায় পরীক্ষা দেন, তারা শুধুমাত্র ম্যাথটা যদি আপনি এখান থেকে করে ফেলেন, আর আপনি যদি মনে করেন যে আপনি বিসিএস পরীক্ষাও দিবেন, তাহলে এখানে আপনি মেন্টাল এবিলিটিটা সহ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো দেখবেন। যদি এডমিশন নিতে চান, মাত্র 2টা ক্লাস শেষ, 2টা ক্লাস শেষ। এই 2টা ক্লাস শেষ, এই ক্লাসগুলো রেকর্ড আছে, তার মানে আপনি প্রথম থেকে ক্লাসগুলো করতে পারতেছেন। আর এটা অফারে চলতেছে, অফার ফি হচ্ছে এটা, আর পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে 1220 টাকা। এই 1220 টাকায় ভর্তি চলবে। আগামী 2 দিন হয়তো অফারটা থাকবে। এখন অফার চলতেছে 820 টাকায়, অর্থাৎ 820 টাকায় আপনি একদম বিসিএস প্রিলিমিনারি ম্যাথ সহ পেয়ে যাচ্ছেন, মেন্টাল এবিলিটি। আর প্রাইমারির জন্য আপনি ম্যাথটা পেয়ে যাচ্ছেন। যারা মনে করেন প্রাইমারিদের জন্য অ্যাডমিশন নেবেন, তারা কিন্তু ম্যাথটার পাশাপাশি আপনি মেন্টাল এবিলিটিটা পেয়ে যাচ্ছেন। এখন যারা এটিউতে আছেন, এটিউ পরীক্ষা যারা দিবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোর্সটা একদম সাফিসিয়েন্ট, অর্থাৎ এই কোর্সটাতে আপনি মেন্টাল এবিলিটি এবং বেসিক সহ এখানে পাচ্ছেন। তার মানে আপনার এখান থেকে রিটেনটার একটা অ্যাডভান্স প্রস্তুতি চলে যাবে। অর্থাৎ যারা রিটেন পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসেই প্রত্যেকটা বিষয়ে একদম বেসিক থেকে আলোচনা করা হয়, যাতে আপনি রিটেন পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। ঠিক আছে, আমি সময় নষ্ট করলাম আপনাদের। এখন আমরা পরের গণিতে চলে যাব। পরের গণিতটা হচ্ছে ভেরি ভেরি আনকমন একটা গণিত, আপনাদের কাছে মনে হবে এই গণিতটা একটু অন্যরকম ছিল এবং জটিল ছিল, এবং গণিতটাই ছিল জটিল। গণিতটা আমরা দেখি। 47, একটু এক্সপ্লেন করতে হবে। নিচের কোন সমীকরণটির একটি মূল, ভালো করে খেয়াল করেন, নিচের কোন সমীকরণটির একটি মূল 2 + i√3। এই যে বিষয়টা দেখেন, ভালো করে খেয়াল করেন। এই রতীন্দ্রনাথ চক্রবর্তী, আপনি তো আগের প্রশ্নে চলে গেছেন। আপনি পিথাগোরাসের উপপাদ্য দিবেন কেন? আপনি সবসময় খেয়াল করবেন যে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হয় কিনা। পিথাগোরাসের উপপাদ্যে যাওয়া যাবে না তো। আপনি আবার দেখবেন গণিতটা, তাহলে এইখানে এই গণিতটা ভালো করে খেয়াল করেন সবাই। এটা আপনাদের কাছে নতুন মনে হবে যারা মনে করেন এর আগে এইরকম প্রস্তুতি নেন নাই, যে নিচের কোন সমীকরণটির একটি মূল 2 + i√3। আই মিন কি, এখানে এটা কিন্তু জটিল সংখ্যা। এখন কোন সমীকরণের মূল বলতে কি বোঝায়? কোন সমীকরণের মূল বলতে বোঝায় আমরা যখন একটা সমীকরণ সমাধান করে চলকের মান বের করি, এই মানগুলোই হচ্ছে ওই সমীকরণের মূল। ঠিক আছে, এখন অপশানে কিন্তু অনেকগুলো সমীকরণ ছিল, 4টা সমীকরণ ছিল না 3টে ছিল মনে হয়। আচ্ছা আমরা দেখি। x² + 4x - 7 = 0। ভালো করে খেয়াল করেন সবাই গণিতটা। তারপরে x² - 3x + 2 = 0। তারপরে ছিল x² - 4x + 7 = 0। তারপরে ছিল x² 4x - 7 = 0। এখন শুনেন, এখানে 4টা সমীকরণ দেওয়া আছে।
এই চারটা সমীকরণের ভিতরে এখানে কোনটা সমাধান করে আপনি যে এক্স এর মান পাবেন, এই এক্স এর মান হিসাবে এটা আসবে, এক্স এর মান হিসাবে এটা আসবে, এটা আপনাকে বের করতে হবে। এখন এটা বের করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে যে আপনি চাইলে এখানে এটার মান এক্স এর মান হিসাবে এই জায়গায় বসায় দিতে পারেন। যেখানে বসাইবেন, যে সমীকরণটা ডান পক্ষ জিরো আসবে, বাম পক্ষ জিরো আসবে, যেহেতু ডান পক্ষে জিরো আছে, তার মানে এক্স এর মান হিসাবে যদি এখানে প্রত্যেকটার মধ্যে বসান, তাহলে এখানে কিন্তু একটা বাম পক্ষ জিরো আসবে, যেহেতু এখানে একটা সমীকরণ আছে যে এখানে এক্স এর মান হিসাবে এটা আসবে। ঠিক আছে, কিন্তু এটা করতে গেলে আপনার সময় লাগবে বেশি, এই জন্য আমি এই বিষয়টা একদম বেসিক থেকে বোঝাবো। এই কোনটা ক্লিয়ার না? আপনারা আমাকে পিছনে নিয়ে যাচ্ছেন। আগের যে গণিতটা ছিল, তিনটা বাহু ছিল এরকম, তিনটা বাহু ছিল এরকম। নাম্বার ওয়ান, যে কোনো দুইটার যোগফল তৃতীয় বাহু থেকে বড়। নাম্বার টু, পরবর্তী যে কোনো দুইটার যোগফল তৃতীয় বাহু থেকে বড়। নাম্বার থ্রি, 6 এবং 7, সরি, এখন যদি আমরা 5 6 যোগ করলাম, 6 7 যোগ করলাম, 5 আর 7 যোগ করি, তাহলে আমরা কত পাই? 12। তৃতীয় বাহু হিসেবে আছে কেটা? 6 আছে। এই তিনটা শর্ত মানছে বিদায় ত্রিভুজটা দিয়ে, এই তিনটা বাহু দিয়ে ত্রিভুজ আঁকা যাবে, আর পিছনে যাবো না। দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গণিত, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন, এখানে আমি যেটা বলছি যে আপনি এমন কিছু গণিত দেখবেন যেখানে আপনি মিডল টার্ম ফ্যাক্টরের পদ্ধতিতে অথবা অন্য কোনো ওয়েতে সমাধান করতে পারতেছেন না, তখন এই টাইপের যে গণিতগুলো হয় বা সমীকরণগুলো হয়, দ্বিঘাত সমীকরণ এই আকারের, এটা হচ্ছে আদর্শ রূপ। যেমন এক্স স্কোয়ার আছে, এক্স আছে, ধ্রুবক আছে। দেখবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু এক্স আছে, এক্স স্কোয়ার আছে, ধ্রুবক আছে। এক্স স্কোয়ার এক্স ধ্রুবক, এক্স স্কোয়ার এক্স ধ্রুবক, এক্স স্কোয়ার এক্স ধ্রুবক। তার মানে এই প্রত্যেকটা সমীকরণ কিন্তু এই সমীকরণের আদর্শ রূপ। ঠিক আছে, তার মানে এই সবগুলো সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এইটা। এখন আপনি যদি মনে করেন যেটা উত্তর হবে, এটা যদি আমি দেখাইতে চাই আর কি, তাহলে আমি যদি মনে করেন এটা নিয়ে কাজ করি, মেবি উত্তর এটা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে একটা বুঝাইলে আপনি বুঝে ফেলবেন আর কি। আচ্ছা, সবকিছু শোনা যায় কিনা আমাকে একটু কনফার্ম করতে হবে যে শোনা যায়, সবকিছু শোনা যায়। আমার এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, তো সবকিছু শোনা যায় কিনা আমাকে একটু কনফার্ম করেন। আমাকে কনফার্ম করেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, শুনতে পাচ্ছেন কিনা এটা কনফার্ম করেন। শুনতে পাচ্ছেন না? আমার এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, প্রচুর ঝড় বৃষ্টি হঠাৎ করে চলে আসছে, আর শোনা যায় না। ভিডিও প্রবলেম হচ্ছে, শোনা যায়, পাচ্ছেন? ওকে, ঠিক আছে, আমরা চালিয়ে যাব। একটা ক্লাস তো আর দুইটা করা যাবে না। ঠিক আছে, চালিয়ে যাই, কি বলেন? ঠিক আছে, থাকেন। আচ্ছা, যাই হোক, এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো যে এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে সূত্রটা দেখেন আপনারা, এই সূত্রটা খেয়াল করেন যে এখানে যে সমীকরণটা দেওয়া আছে, এখানে এটা হচ্ছে তার সূত্র। আপনি যদি এক্স এর মান এখান থেকে বের করতে চান, তাহলে এই সূত্র ব্যবহার করে বের করতে হবে। এখন আমি এই সমীকরণটাকে এই সমীকরণের সাথে যদি তুলনা করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 এটা হয়। এখন এই দুইটার মধ্যে যদি তুলনা করা হয়, ঠিক আছে, যদি তুলনা করা হয়, তাহলে এখান থেকে a এর মান হিসাবে আমরা এখানে পাবো 1, আর এখানে b এর মান পাবো -4, আর c এর মান পাবো 7। তুলনা করবেন মানে এটা হচ্ছে এখানে x স্কয়ারের সাথে আছে কে? a আছে না? এখানে x স্কয়ারের সাথে আছে a, উপরে x স্কয়ারের সাথে কোনো কিছু, তার মানে 1 আছে, 1, তার মানে a সমান 1। আর এখানে x এর সাথে আছে b, আর এখানে x এর সাথে আছে -4, তার মানে b সমান -4। এখন এখানে c আছে ধ্রুবক হিসাবে, এখানে আছে +7, তাহলে
সি এর মান +7, ঠিক আছে। এখন আমরা এই যে তিনটা মান এই সূত্রে বসাবো, ঠিক আছে। দেখেন এর মান হচ্ছে 1, এখানে বি এর মান হচ্ছে -4, বি এর সামনে মাইনাস আছে, এটা দিতে হবে, তাহলে -4 প্লাস -1, ঠিক আছে। তারপরে রুট ওভার এখানে বি স্কোয়ার মানে কি -4 স্কোয়ার, তারপরে -4ac, 4 মানে সূত্রের, এ মানে 1, সি মানে 7। আমি মান বসাইলাম জাস্ট, আর কিচ্ছু না। এখন মান বসানোর পরে দেখেন, মান বসানোর পর যেটা দেখা যায় সেটা হচ্ছে তো আমি দিয়ে দিলাম, আর এখানে মাইনাসে মাইনাসে +4 প্লাস মাইনাস, আর এখান থেকে আমি সরাসরি কাজটা করব। আপনি যদি 16 থেকে 28 বিয়োগ করেন, এখানে হবে মাইনাসের উপরে স্কয়ার 16 হবে। এখন 16 আর পিছনে আছে কত 28, তাহলে 28 বিয়োগ করেন, 16 থেকে 28 যদি আপনি বিয়োগ করেন তাহলে এখানে যেটা পাবেন সেটা হচ্ছে 12, ঠিক আছে। 12 পাওয়া যাবে, ঠিক আছে। তার মানে এখানে -12 পাওয়া যাবে, -12। এখন -12 কেন প্রশ্ন হতে পারে এটা, কারণ এখানে -28 ছিল বড়, আর এখানে +16 এটা ছিল ছোট, এই জন্য -12 হবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এখন দেখেন পরের কাজটা আমি উপরে করে নিচ্ছি আর কি, আপনারা দেখবেন, করার কিচ্ছু নয়, আমি নিচে করে নিব, ওকে। এখন এই জায়গা থেকে যদি আমরা খেয়াল করি, এই যে এই জায়গা থেকে, এটা কিন্তু এক্স এর মান, হ্যাঁ। এই জায়গা থেকে যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু দুইটা ঘটনা হবে, দেখেন। একটা হবে প্লাস মাইনাস, আর এই 12কে ভেঙে আমরা দুইটা সংখ্যার গুণাকারে লিখতে পারবো। অর্থাৎ একটা আমরা লিখতে পারো -4, অথবা আপনি যদি এখানে শুধু 4 লেখেন, শুধু 4 লিখে আর এখানে -3 লিখে ফেলবেন গুণাকারে, কারণ এখানে প্লাসের 4 আর এখানে মাইনাসের 3 যদি গুণ করেন তাহলে -12ই হবে, ঠিক আছে। তার মানে এখানে হবে 2। এখন আপনারা শুধু এই গণিতটা বুঝেন, পরে এই গণিত পরীক্ষা আসলে আপনি কি করবেন এটা আমি পরে বলতেছি। এখন এই জায়গায় যদি আমরা খেয়াল করি, ভালো করে খেয়াল করেন সবাই, এই জায়গায় যদি আপনি খেয়াল করেন তাহলে এখানে যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার মধ্যে একটা আমি পূর্ণবর্গ বানাইছি, এখানে আছে 4 প্লাস মাইনাস, এখানে এই যে 4, এই 4 এর বর্গমূল কি হবে 2 হবে না, আর এখানে ব্র্যাকেটের ভিতরে -2টা থাকবে, সরি 3টা থাকবে, তাহলে ব্র্যাকেটের ভিতরে আমি -3 রেখে দিলাম। এইসব গণিত যদি পরীক্ষার হলে আসে আপনি কি করবেন এটা আমি পরে বলবো, আগে এটার সমাধান দেখেন। তার মানে এই জায়গায় আমরা খেয়াল করি, আমাকে এটা মুছে ফেলতে হবে, দেখেন পরে যাই আমরা, একটু ভালো করে খেয়াল করেন। এখানে যেটা আসছে উপরে আপনাকে 2 কমন নিতে হবে, ঠিক আছে। এখন উপরে যদি আপনি 2 কমন নেন তাহলে এখানে 4 এর জায়গায় 2 থাকবে, তাহলে প্লাস অথবা মাইনাস হবে, আর এখানে √3 থাকবে -3, √3 হবে, আর নিচে হবে 2, এই 2 বাদ, ঠিক আছে। এই 2 বাদ যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কিছু নাই, এখানে প্লাস মাইনাস দেওয়া আছে। প্লাস মাইনাসের মানে কি, একবার প্লাস দিতে হবে আর একবার মাইনাস দিতে হবে, অর্থাৎ এখানে 2 প্লাস √3 লিখতে হবে, কমা দিয়ে তারপরে লিখতে হবে 2 মাইনাস √3। তাহলে এই সমীকরণ সমাধান করে আপনি এক্স এর মান দুইটা পাইছেন, এই সূত্রের সাহায্যে দুইটা পাইছেন, একটা পাইছেন 2 প্লাস √3, আর একটা পাইছেন 2 মাইনাস √3। এখন প্রশ্ন হচ্ছে যে এইটাকে আপনি কি লিখতে পারেন, ভালো করে খেয়াল করেন সবাই। এটাকে আপনি লিখতে পারবেন, এখানে একটা বিষয় ভালো করে খেয়াল করি, আমাদের এই মানটা দরকার নাই, আমাদের যেহেতু এখানে প্লাস দেওয়া, আমাদের এই মানটা দরকার, প্রথমটা দরকার। এই যে -√3, এই -√3 কে আপনি কিন্তু -√1, ঠিক আছে, আর √3 এটা লিখতে পারেন। মাইনাসটা যদি আপনি সরায় নেন আর কি মূলত, ঠিক আছে। উত্তর যেহেতু এটা হবে, বাকিগুলো আমি রাখলাম না, আমি মুছাই দিলাম, এগুলো দরকার নাই, আমি আপনাদের এখানে বোঝাই, ভালো করে খেয়াল করেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে যে সমাধান পাইলাম, এই সমাধান কি পাইলাম 2 প্লাস -√3, এইটাকে এটার মতো আমি তৈরি করব কিভাবে দেখেন, যে 2 প্লাস -1 ইন্টু 3, এটা কিন্তু লেখা যায়। এখন আমরা জানি যে জটিল সংখ্যা i মানে হচ্ছে √1, জটিল সংখ্যা i মানে কি √1,
অর্থাৎ আই এর মান হচ্ছে √/-1। তাহলে এখানে আমরা √/-1 এর মানটা আই হিসাবে বসাবো। ঠিক আছে, যদি আমরা বসাই তাহলে এখানে আমরা আই পাবো। আর এখানে এই যে রুটটা, এই রুটটা তো দুইটার উপরেই ছিল, এখানে তো রুট সহ বোঝাইতেছে, তার মানে এখানে আই হবে আর এখানে হবে √3। তার মানে এটাই হচ্ছে সেই সমীকরণ যে x² - 4x + 7 = 0, অর্থাৎ 3 নংয়ের যে অপশনটা সেটাই উত্তর। কারণ 3 নংয়ের অপশনটা যদি আপনি সমাধান করেন তাহলেই কিন্তু আপনি 2 + i √3 পান। এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় এই প্রশ্ন আসছে, এখন আপনি কি করবেন? একদম রেখে চলে যাবেন, দেওয়ার দরকারই নাই। আপনি কোনো পরীক্ষাতে গেছেন, 20টা প্রশ্ন আসছে, 20টার মধ্যে একটা প্রশ্ন এরকম হয়ে গেছে, আপনি এটার নিয়ম জানেন, পারেন, সব ওকে। এখন আপনি যদি এই গণিত সমাধান করতে যান তাহলে আপনার সময় লাগবে অনেক, কারণ এটার অন্য কোনো ওয়ে নাই যে আপনার দেখা মাত্র এটা উত্তর তৈরি করা যাবে, এরকম কোনো ওয়ে নাই। ঠিক আছে, এইটাই হচ্ছে মূল বিষয়। এখন এইটাকে আমি একটু হাইলাইটস করে দিব আপনাদের শেষে, যেহেতু আগে একটু সমস্যা ছিল সাউন্ডের, একটু হাইলাইটস করে দিব, এই বিষয়টা হাইলাইটস করে দিব। হ্যাঁ, দেখেন একটু হাইলাইটস করে দিই, 1 মিনিট সময় দেন তাহলে হবে। আমাদের যে 3 নংয়ের অপশনটা ছিল, 3 নংয়ের অপশনটা কিন্তু এরকম ছিল আর কি মূলত। হ্যাঁ, এখন এইটাকে যদি আমি ax² + bx + c এর সাথে তুলনা করি তাহলে x² এর সাথে আছে এখানে 1 মনে মনে, তার মানে a এর মান 1, কারণ এখানে x² এর সাথে আছে a আর এখানে x² এর সাথে 1। আর এখানে b এর সাথে আছে কি, x এর সাথে আছে কি b, আর এখানে x এর সাথে আছে কি -4, তার মানে এখানে -4 বসাইব। ঠিক আছে, আর এখানে c আছে আর এখানে আছে +7, তার মানে c এর জায়গায় +7 বসাই দিব। তারপরে আমাদের যে সূত্রটা, এই সূত্রটা আপনি জাস্ট মুখস্থ করবেন যে -b ± √b² - 4ac/2a, এটা সমাধান করে কিন্তু আমরা এইটা পাইছিলাম। ঠিক আছে, এখন এটা পাইছিলাম কিভাবে? এইভাবে পাইছিলাম কিন্তু মূলত। ঠিক আছে, এইভাবে পাইছিলাম, আমরা দুইটা মান পাইছিলাম। তারপরে এই মানটাকে কিন্তু আমি এই মানটাতে কনভার্ট করছি, অর্থাৎ জটিল সংখ্যায় নিছি। এটা কিভাবে নিছি দেখেন, এটা নিছি এইভাবে, যেখানে -3 আছে না, এটাকে আপনি -1 আর -3 এটা আলাদা করে লিখতে পারেন, কারণ এটা রুটের ভিতরে, এটা রুটের ভিতরে। এখন -3 আর -1 আর +3 যদি গুণ করেন তাহলে কিন্তু -3 হবে। তার মানে এইটার মান হচ্ছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে আই সমান হচ্ছে √/-1। তার মানে এটার মান যদি আমরা আই হিসাবে বসাই দিই তাহলে এখানে 2 + i √3 এটা হয়। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমি পরের গণিতে চলে যাব। এটা ছিল এই প্রশ্নের সবচেয়ে জটিল গণিত এবং সময় যেখানে বেশি লাগে, এই আর কি ব্যাপারটা, আর কিচ্ছু না। ঠিক আছে, পরের গণিতটা দেখি আমরা। কষ্ট নিয়েন না, যারা পারছেন ভেরি গুড, আর যারা পারেন নাই কষ্ট নিয়েন না। এই টাইপের গণিত এইরকম হয়ে থাকে, করার কিচ্ছু নাই। ঠিক আছে। আচ্ছা, আরেকটা গণিত রয়ে গেছে মাঝখানে, আসলে এটা বোঝানো হয় নাই, এই গণিতটা বোঝাই দিয়ে দিব। এটা হলো তো 39 গণিতটা ছিল, এটা বোঝানো হয় নাই, রয়ে গেছিল। দেখেন, একটি তলেতে, খেয়াল করেন, শেষ গণিত মনে হয়, একটি তলেতে চারটি নীল, ঠিক আছে, পাঁচটি কালো এবং 6টি সবুজ বল আছে। আপনারা করে ফেলেন এটা, 6টি সবুজ বল আছে। ওকে, প্রশ্নে বলা আছে যে দৈবচয়নে ব্যক্তি হতে একটি বল, ব্যাগের মধ্যে আছে, ব্যক্তি হতে একটি বল নেওয়া হলে বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? একদম সহজ গণিত ছিল, যে বলটি কালো হওয়ার সম্ভাবনা কত। আপনারা উত্তরটা দিয়ে দেন, কালো হওয়ার সম্ভাবনা কত। ওকে, সহজ বিষয়। মোট বল কয়টা আছে? 4 আছে, 5 আছে, 6 আছে। আমরা জানি যে মোট ফলাফল সেটা হরে বসবে সম্ভাবনা বের করার সময়, আর যেটা হবে, যে ঘটনাটা ঘটবে অনুকূল ফলাফল, সেটা লবে বসবে।
তাহলে এটা কে কে বসবে? কালো। কালো বল নিবেন আপনি। তাহলে কালো বল এখানে আছে কয়টা? 5টা আছে। তার মানে এইটা এইরকম ভাবে লিখতে হবে, অর্থাৎ এখানে 15 হবে 15/5। সরি, হ্যাঁ 15/5কে যদি আপনি লঘিষ্ঠ করেন তাহলে আপনি 3/5 পাবেন। সরি 3/1 পাবেন। আর 3/1, সরি, ঠিক আছে সব, 5/1 পাবো। আর 5/1 যে অপশনটাতে ছিল সেটা হচ্ছে গ। এই গ ছিল তার সঠিক উত্তর। মূল নির্ণয়ের যে বিষয়গুলো, এই বিষয়গুলোর যদি কোনো রকম শর্টকাট বা কোনো কিছু থাকে, এটা নিয়ে আপনারা আমার পেজে ভিডিও পাবেন, সমস্যা নাই। যদি থাকে দিব, ঠিক আছে, দিব দিব, যদি থাকে অবশ্যই আপনাদেরকে দিব। এরকম কোনো কিছু থাকলে আপনারা পাবেন। এখন আমরা আরো 3টা গণিত আছে, এই 3টা গণিত আমরা শেষ করে ফেলবো। দেখেন, ক্লাসটা ছেড়ে চলে যাবেন না, অনেক শিকার আছে। আমি এই ক্লাসটা দ্রুত গতিতে নিয়ে আগে শেষ করে ফেলতে পারতাম, শেষ করি নাই, কারণ এটার ভিতরে অনেক কিছু আছে, এগুলো বুঝতে হবে। আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনি কোথায় পরীক্ষা দিচ্ছেন, কোথায় দিবেন, কিভাবে প্রশ্ন হবে, এগুলো হচ্ছে তার প্রমাণ। 1/3 হবে কেন? হ্যাঁ 1/3 তো হবে, সরি 1/3 হবে, রাইট। এটা তো ছিল 15/5। হ্যাঁ হ্যাঁ 3/1 হবে উত্তর, রাইট। তার মানে 3/1 হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা দেখি পরে। দেখেন আরো 2টা গণিত, এমন গণিত আসছে আপনার, ক্রিটিক্যাল গণিত, অসীম ধারার গণিত আসছে আপনার, বুঝতে খুবই ঝামেলা হবে, এগুলো আপনি ভালো করে বুঝে নেন। এখানে বলছে যে একটি একটি 10,000 টাকার, ভালো করে খেয়াল করেন, একটি 10,000 টাকার বিলের উপর, একটি 10,000 টাকার বিলের উপর এককালীন এককালীন 40% কমতি এবং পরপর পরপর 36 ও 4% কমতির পার্থক্য কত? কমতির পার্থক্য কত? ওকে, এটাও সহজ গণিত ছিল। এটা আমরা দেখি, একটু ভালো করে খেয়াল করেন সবাই। যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন, গণিত দেখে এরকম করলে হতাশ হলে হবে না, যা আপনাকে বেসিকটা আগে স্ট্রং করতে হবে। ভালো করে স্ট্রং করেন। গণিতগুলো আপনার যে কোনো টপিকের উপরেই কিন্তু আসে, হয়তো একটু ঘুরিয়ে ফিরে আসে। এই জায়গায় আমরা একটু খেয়াল করি। আপনাকে বলছে যে 10,000 টাকার একটা বিলের উপরে আপনি 40% কমতি। 40% কমতি মানে কি? আপনি কমিশন দিবেন, সাপোজ যে 40% আপনি দিবেন। এখন 40% দিলে যত হবে, এখন এই টাকাটার উপরে পর পর যদি 36 আর 4% দেন, তাহলে যে টাকাটা হবে তার পার্থক্য কত? তাহলে আমরা প্রথমে 40% কমতি দেওয়ার পর কত হয় দেখি আমরা। তাহলে আমরা লিখবো যে 10,000-এর 40%। এই 10,000-এর 40% মানে কি? 2টা শূন্য বাদ দিয়ে দিব, যেহেতু এখানে 100 আসবে, তার মানে 4,000 টাকা আসবে। এই 4,000 টাকা হলো 10,000-এর 40%। এখন পরে যে দিবেন, আপনি প্রথমে 36% দিবেন, কিন্তু 36% এরপরে আপনাকে 4% দিতে হবে। এখন 4% দিবেন কোনটা? 36% দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটার উপরে। পরপর বলছে তো, এই জন্য আর কি। যেহেতু পরপর বলছে মানে একবারে যদি আপনি 40% দিয়ে দেন, একবারে 40% দিলে যত টাকা হয়, এখন আপনি চাচ্ছেন একবারে দিবেন না, টোটাল কিন্তু 40%। দেখেন এখানে 36%, এখানে হলো 4%। এখন আপনি 40%ই দিবেন, তবে একবারে দিবেন না, আলাদা আলাদা দিবেন। প্রথমে দিবেন 36%, পরে দিবেন আবার 4%। তাহলে আপনি যদি প্রথমে 36% দেন, তাহলে এখানে কত টাকা হবে? 2টা শূন্য আমরা বাদ দিয়ে দিলাম, 3,400 টাকা হবে। ওকে, এটা আপনি দিলেন। এখন পরে যখন আপনি 4% দিবেন, তখন কিন্তু আপনার 10,000 টাকার উপরে দিবেন না, অর্থাৎ এই 3,400 টাকা তো আপনি বাদ দিতে হবে। 3,400 মানে 36% দিয়ে দিলেন। তাহলে পরবর্তী টাকাটা দেওয়ার সময় আপনি 10,000 থেকে এই 3,400 বিয়োগ করে দিবেন। এই বিয়োগ করে দেওয়ার পরে আপনি 4% দিবেন। ঠিক আছে, ব্যাপারটা এরকম। অর্থাৎ এই 36% দেওয়ার পরে যেটা থাকবে সেটা বিয়োগ করে আপনি 4% দিবেন। এটাই বলছে পরপর। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে যেটা পাই সেটা হবে 4 হবে, 4 হবে, 6 হবে। ওকে, তার মানে এখানে 6,400-এর 4% বের করবো। 6,400-এর 4% যদি আমরা এখানে 4 দ্বারা 64-কে গুণ করি, 4 4-এ 16 পাবো।
আর তারপরে 424 26, ওকে, অর্থাৎ 256 টাকা পাবো। এখন আপনি খেয়াল করেন, প্রথমে একসাথে দিলেন যেটা, সেটা হচ্ছে 4,000 টাকা, ঠিক আছে। একসাথে দিলেন যে কমতিটা, সেটা হচ্ছে 4,000। আর এখানে আলাদা আলাদা যে দিলেন, সেখানে প্রথমে 36% দিলেন, সেখানে আসছে 3600 টাকা, ঠিক আছে। 3600 টাকা আসছে, পরে আপনি আবার বাকি টাকাটার উপরে 4% দিচ্ছেন, সেখানে আসছে 256 টাকা। এই 256 আর 3600 আপনি যোগ করে দিবেন। যোগ করে দেওয়ার পরে এখানে আপনি পাবেন 3856 টাকা। এই 3856 টাকা আপনি বিয়োগ করে দিবেন, তাহলে এই দুইটার পার্থক্য চলে আসবে, অর্থাৎ 4 হবে, 4 হবে, 1 হবে। এই 144 হচ্ছে এই প্রশ্নের উত্তর। অপশন ছিল 1, ক যে অপশনটা, এটা হবে তার সঠিক উত্তর। এটা কি বুঝছেন কি না বলেন? বুঝছেন? 144 তো অনেকে দিয়ে দিচ্ছেন, তার মানে বুঝছে ফেলাইছেন। আমি বুঝছে লাইছি, ঠিক আছে। পরে যাব, পরে দেখেন আরেকটা গণিত আসছে। এই গণিতটা একদম আনকমন একটা গণিত, আপনার কাছে মনে হবে অসীম ধারার উপরে একটা গণিত চলে আসছে, অসীম তক সমষ্টি বের করার জন্য। এই টাইপটা নির্ণয় করার জন্য আপনি একটা ট্রিক্স ইউজ করতে পারেন। এই ট্রিক্সের মাধ্যমে এগুলো আপনার সমাধান হয়ে যাবে। দেখেন কিভাবে এটা আসছিল, এরকম যে 0.3, 0.003, তারপরে 0.4 তারপরে 3, তারপরে বলছে ডট ডট, পরে বলছে ধারাটির অসীম তক পথ, অসীম তক ধারাটির অসীম পর্যন্ত যোগফল, ধারাটির ধারাটির অসীম পর্যন্ত যোগফল, অসীম পর্যন্ত যোগফল। এখন দেখেন ধারাটির অসীম পর্যন্ত যোগফল আমরা এখানে ফানির মতো করে ফেলবো। কিরকম ভাবে? এটা দুইটা ওয়ে আছে। জি রতন সাহেব, দিব, নোট দিব। এই যে এইটা দুইটা ওয়ে আছে করার, অর্থাৎ অসীমতক সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে, এস ইনফিনিটি এ বাই 1 - r, এস ইনফিনিটি এ বাই 1 - r। এই যে সূত্রটা, এই সূত্র দিয়ে আপনি এটার সমাধান করতে পারেন, ঠিক আছে। তারপরে এটা আরেকটা ট্রিক্স আছে, এটা আমি দুইটাই দেখাবো। এখানে এ বলতে কি বোঝায়? এ হচ্ছে প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ। আমরা জানি যে প্রথম পদ, প্রথমে যে সংখ্যাটা থাকে সেটাকেই প্রথম পদ বলা হয়, এটা হচ্ছে এর মান। তারপরে এখানে আর কি? আর হচ্ছে সাধারণ অনুপাত। কারণ অসীমতক সমষ্টি কিন্তু আপনি দেখবেন যে সমান্তর ধারার উপরে থাকে না, এটা গুণোত্তর ধারার উপরে থাকে। তাও আবার এখানে একটা শর্ত আছে, যেখানে আর এর মান অনপেক্ষা ছোট হবে, এরকম শর্তগুলোর উপরে থাকে। তাহলে আমরা যদি এখানে আর এর মান বের করি, তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা এটাকে এটা দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। যদি ভাগ করে দেই তাহলে কি হবে? এখানে দেখেন, ভাগ করলে আপনি এটা উপরে নিচে লিখবেন, এটা এরকম হবে, ঠিক আছে, এটা এরকম হবে। এখন আর এর মানটা আমি এখানে বের করে দেখাচ্ছি, যে আপনার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, এরকম। এখন এটা দ্বারা যদি এটাকে ভাগ করা হয় তাহলে কত হবে? এটা আপনার অসুবিধা হইতে পারে। আপনি দশমিক তুলবেন কিভাবে দেখেন, দশমিক কিভাবে তুলতে হয় দেখেন। এটা শর্টকাট দেখাবো আমি, সমস্যা নেই। এটা দশমিক তোলার একটা ওয়ে আছে। এই ওয়েটা কি? যে এখানে দশমিক বিন্দুর জন্য নিচে 1 দিবেন, তারপর যত ঘর আছে অতটা শূন্য দিবেন। আর এখানে দশমিক বিন্দুর জন্য উপরে 1 দিবেন, যত ঘর আছে অতটা শূন্য। হয়ে গেল, দশমিক উঠে গেল। তার মানে এখানে যদি আপনি বাদ দেন বা লসাগু করেন, তাহলে এখানে আপনি যেটা পাবেন 1/100, এটা পাবেন আর এর মান হিসেবে। এখন আপনি যদি এই সূত্রটা লেখেন, লিখে যদি এর মান আর আর এর মান এখানে বসায় দেন, তাহলে উত্তর চলে আসবে। মানে এটা হচ্ছে আপনি কোনো দ্বারার অসীমতক সমষ্টি বের করবেন কিভাবে, তার সূত্র এটা। এই জন্য সূত্রের আগে আপনাকে কাজটা করতে হবে। সূত্রে যেহেতু এ এবং 1 - r, মানে এ এবং আর দেওয়া থাকে, এ মানে হচ্ছে প্রথম পদ দ্বারার, আর আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। এই দুইটা বের করে তারপরে সূত্রে বসাইতে হবে। তার মানে দুইটা কিন্তু অলরেডি আমরা বের করে ফেললাম, ঠিক আছে। এখন আমরা সূত্রটার মধ্যে বসাবো, এটা শর্টকাট আমি দেখাবো, সমস্যা নেই। দেখেন শর্টকাটটা পরে আমি দেখাই। এর মান যেটা বের করলাম সেটা হচ্ছে 0.3, আর আমরা আর এর মান যেটা বের করলাম সেটা কিন্তু এরকম, ওকে, হয়ে গেল। এটা হচ্ছে আপনি বেসিক থেকে একদম বুঝলেন, এটা দিলাম আমি, পরে শর্টকাট দেখাবো। এখন এইটা আর এটা ভাগ সম্পর্ক, তাই না? তার মানে 0.3 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এখন এইটাকে কিভাবে লেখা যায়? এটাকে এটাকে যদি আমরা লিখি যে 10/3, এটা লেখা যায় না?
এখন আমরা এখানে যে কাজটা করব, দেখেন আমরা কি ভুল করলাম কোনো জায়গায়? ও সরি, ভুল করলাম, এখানে -1 ছিল। -1 ছিল সূত্রে, কিন্তু -1 আছে দেখেন। এই যে 1 - r, তার মানে এই যে 1 মাইনাস দিয়ে আর এর মানটা বসাইতে হবে। এখন এখানে লসাগু করে দিব। যদি লসাগু করি তাহলে এখানে 100 পাবো আর 100 - 1 পাবো, ঠিক আছে। আর এইটা এইভাবে লিখে দিতে পারি, এটা এইভাবে লিখে দিতে পারি যে 100 উপরে যাবে না, 100 উপরে যাবে, 99 নিচে আসবে। এখন এটাকে যে আমরা 3/10 লিখতে পারি। আর এখানে যদি আমরা এখন লঘিষ্ঠ করি, এটা আমি বেসিক বোঝালাম, আপনাদের শর্টকাট বোঝাবো। দেখেন এখন 3 দ্বারা যদি ভাগ করি আমরা এখানে 3 পাবো, আর যদি এখানে ভাগ করা হয় তাহলে উপরে 10 পাবো। তার মানে 10/33, এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। মানে এটার উত্তর আসছে যেটা, সেটা হচ্ছে 10/33। এটা আমি আপনাদের বেসিকটা বোঝাইলাম। এখন এই টাইপের যে গণিতগুলো আছে, এই টাইপের গণিতগুলো আপনি অন্য ওয়েতে করতে পারেন। কিভাবে দেখেন, এটা শর্টকাটে করা যাবে। শর্টকাটে বুঝতে গেলে আপনি কি বুঝবেন, আগে এটা বুঝেন। শর্টকাটে বুঝতে গেলে আপনাকে এটা কিভাবে করতে হবে। এই যে সংখ্যাগুলো আছে, এই সবগুলো সংখ্যা নিচে নিচে যোগ করেন, ভালো করে খেয়াল করেন। এই 3টা সংখ্যা নিচে নিচে লেখে যোগ করে ফেলেন। ওকে, যোগ করার পরে কি আসে দেখেন। ওকে, এটা আসে 30303। ওকে, এরকম ভাবে কিন্তু এটা আসতেই থাকবে, আসতেই থাকবে। অর্থাৎ এখানে দেখেন, আপনি একটু ভালো করে খেয়াল করেন, দশমিকের পরে 3 দেওয়া আছে, পরে 2টা শূন্য দেওয়া আছে, পরে ডাবল শূন্য, মানে 2টার পরে 4টা শূন্য, তারপরে থাকবে 6টা শূন্য, তারপরে থাকবে 8টা শূন্য, তারপরে থাকবে 10টা শূন্য। এরকম করে 2টা শূন্য বাড়বে বাড়বে সবসময়। তাহলে এখানে একটা বিষয় আপনি খেয়াল করে দেখেন, এখানে সেম যে রিপিট করে, এই রিপিটের অংশটা কি 3030, এটা কিন্তু আসতে থাকবে এরকম, মানে এটা এরকম ভাবে আসতে থাকবে, সারা জীবন আসতে থাকবে। 3030 রিপিট করে। আমি কিন্তু আপনাদের অনেক সময় ক্লাস করাইছি, বুঝাইছি যে দশমিকের পরে যদি দেখেন বারবার অঙ্ক রিপিট করে, যে অঙ্কগুলো রিপিট করবে তাদের উপরে পৌনঃপুনিক দিতে হয়, তাদের উপরে পৌনঃপুনিক দিতে হয়। তাহলে এখানে রিপিট করে কে? রিপিট করে 30, তার মানে 3 আর 0 লিখে পৌনঃপুনিক দিয়ে দিবেন 2টার উপরে, ঠিক আছে। এখন এটাকে সাধারণ ভগ্নাংশে নেওয়ার মানে কৌশল কি? আপনি এটাকে সাধারণ ভগ্নাংশে নেবেন। এটার নিয়মটা হচ্ছে যে যতগুলোর উপরে পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 দিতে হবে হরে। এখানে 2টার উপরে আছে, এই জন্য 2টা 9 দিতে হবে। তারপরে উপরে সংখ্যাটা লিখে দিতে হবে। যদি এখানে পৌনঃপুনিক বিহীন কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা বিয়োগ করতাম। আপনি শুধু এটা মনে রাখেন, 2টা পৌনঃপুনিক আছে, 2টা 9 দিতে হবে। আর এখানে 2টা সংখ্যা নিয়ে গঠিত সংখ্যাটা, অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটা উপরে লিখতে হবে। এখন আপনি এটা লঘিষ্ঠ করে ফেলেন, 3 দ্বারা ভাগ করেন 10 হবে, 33 হবে। আপনি যদি মনে করেন শর্টকাটে করতে চান তাহলে এই ওয়ে, আপনি যদি সূত্র ছাড়া করতে চান আর কি। আমরা লাস্টের গণিতটা দেখব, শেষ গণিত আজকের ক্লাসের, পরবর্তী গণিত। আশা করি এটা ক্লিয়ার। এটা হচ্ছে অসীম ধারার একদম বেসিক টু অ্যাডভান্সটা ক্লিয়ার করে দিলাম আপনাদের, এর ছাড়া শর্টকাটও দেখাই দিলাম। এখন আমরা শেষ গণিতে যাব। শেষ গণিতটা হচ্ছে দেখেন, শেষ গণিত বলা যাবে না, শেষের পরে আরেকটা শেষ আছে, 69 যাব, মানে 70-এ আছে, 2 মিনিট লাগবে শেষ। একটি বাঁশের 4/1 খাদায়, এটা কমন গণিত। আপনারা দেখেন, উত্তর দেন পারেন কিনা। 5/3 পানিতে, 5/3 পানিতে, এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে, এটা আপনারা পারবেন, উপরে আছে, ঠিক আছে। বাঁশটির দৈর্ঘ্য কত বা বাঁশের দৈর্ঘ্য কত? তাহলে এটা সহজ। দেখেন, একটা বাঁশ 3 জায়গায় আছে, এটা হলো কাদা, ঠিক আছে, এটা হলো পানি, আর এটা হলো পানির উপরে। পানির উপরে এটা যেটা 3 মিটার, আর কাদা যেটা আর পানিতে যেটা, এটা কিন্তু অংশে দেওয়া। কাদায় যেটা 7/1 আর পানিতে যেটা 5/3, ঠিক আছে। এখন একটা বাঁশ 3 জায়গায় আছে, 2টা অংশ হিসেবে আছে, তার মানে 2টা যোগ করতে হবে। আর বাঁশ কয়টা আছে এখানে? টোটাল একটা বাঁশ। তাহলে এই একটা বাঁশ মানে কি 1 অংশ। এই 1 অংশ থেকে আপনি এখানে 5/3 আর হলো 4/1
যেটা পানিতে এবং কাদাতে আছে এটা বাদ দিয়ে দিবেন, তারপরে পানির উপরেরটা বের হয়ে আসবে। আর পানির উপরেরটা কয় মিটার? 3 মিটার। শেষ আপনার গণিত। অর্থাৎ এক থেকে আপনি দুইটা পানিতে এবং কাদাতে যে দুইটা অংশ আছে এটা বাদ দিয়ে দিবেন। কিন্তু এক থেকে কেন দিবেন? কারণ বাস হচ্ছে একটা, এক মানে সম্পূর্ণ। এখন এটা হচ্ছে অংশ মূলত, এটা আমরা অংশ লিখে দিই, আপনার বুঝতে সুবিধা হবে যে এত অংশ মানে হচ্ছে 3 মিটার। এখন এখানে আমরা লঘিষ্ঠ করব আর সরল করে নিব, 20 হবে লসাগু, ঠিক আছে? যদি আমরা 20 লসাগু নিই তাহলে এখানে হবে 4, 3 4 কত হবে 12, ঠিক আছে? আর এখানে 5 5 5 এটা হবে। তার মানে এই অংশটা সমান 3 মিটার। ওকে, তার মানে এখানে যদি আবার 20 লসাগু নিই তাহলে 20 হবে, আর এখানে হবে 17, ঠিক আছে? তার মানে এই অংশ সমান আমরা 3 মিটার পাইলাম। তার মানে এখানে 20/3 অংশ সমান আমরা 3 মিটার পাই। সুতরাং এক অংশ সমান আমরা পাই কি 3 গুণ 20/3 অর্থাৎ 20 মিটার। এই 20 মিটার হচ্ছে বাসটির দৈর্ঘ্য। বুঝছেন কি না বলেন তো? লেখা দেখা যায় সবকিছু ঠিকঠাক আছে? আমি এই 20/1 অংশকে সরাসরি এক অংশে নিয়ে গেছি আমি। তার মানে 20/1টা পরিবর্তন হবে, মানে চেঞ্জ হয়ে যাবে আর কি, বিপরীত ভগ্নাংশ হবে, 3-এর সাথে গুণ হয়ে যাবে, তখন 20 মিটার আসবে। এটা কমন গণিত ছিল আপনাদের। ওকে, একদম লাস্টের গণিতে চলে যাব। আশা করি এটা ক্লিয়ার। লাস্টে একটা গণিত আসছিল ত্রিকোণমিতি রিলেটেড। দেখেন এই গণিতটাও খুবই সহজ ছিল। লাস্টের গণিতটা দেখেন 70, এটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কত, এরকম ভাবে প্রশ্ন ছিল। এটা মূলত একটা সূত্র, বুঝছেন? এটা মূলত একটা সূত্র, এটা প্রমাণ করা যায়। আগেরটা বুঝেন নাই শাকিল আহমেদ? সহজ ছিল না গণিতটা আগেরটা? সম্পূর্ণ বাস হচ্ছে 1, তারপরে কাদার পানিতে আছে 5/3, কাদাতে আছে 4/1। এই দুইটা যদি আপনি এই দুইটা যদি আপনি মুঠটা থেকে বিক করেন তাহলে 3 মিটারের সমান হবে। এখন এখান থেকে এক অংশ বের করবেন, দেখবেন 20 মিটার আসবে, ঠিক আছে? এটা হলো মেইন বিষয়। তাহলে এটা সূত্র ছিল, ঠিক আছে? অপশন ছিল এরকম যে 1/√2, 2 নঙে ছিল √3/2, 3 নঙে ছিল হাফ, 4 নঙে ছিল 1। তার মানে উত্তর হবে 1, কারণ এটা একটা সূত্র, এর মান 1। এখানে এই সূত্রটা কিন্তু অন্যভাবেও থাকতে পারে, সাইন স্কোয়ার 30 প্লাস কস স্কোয়ার 30। এখন খেয়াল করেন, সেম জিনিসটা যদি থাকে এই জায়গায়, সেম সবসময় দেখবেন এই থিটার জায়গায় আপনি যে যাই দেন, যদি এখানে এক্স বসায় দেন, দুইটার জায়গায় যদি এক্স হয়, দুইটার জায়গায় যদি 60 হয়, দুইটার জায়গায় যদি 45 হয়, অর্থাৎ সেম যদি হয় তাহলে এগুলো মান 1 হয়, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো শেয়ার করেন নাই কিন্তু ক্লাসে ছিলেন, তারা শেষ মুহূর্তে হলেও ক্লাসটা শেয়ার করে যান। আর যারা এডমিশন নিতে চান যে কোনো ফেড ব্যাচে এডমিশন নিয়ে যান, আমি চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।